দেখা যাচ্ছে? ফুল স্ক্রিন আসছে? ইয়েস ম্যাম। ওকে। লাস্ট আমাদের কি ডিসকাশন ছিল মনে আছে তোমাদের? একটু শেয়ার করো তো সবাই। আমরা মানে কতটুকু পর্যন্ত ইয়া করলাম, ডিসকাস করেছি, বলো। হ্যালো, শোনা যাচ্ছে? জি ম্যাম, শুনতে পাচ্ছি। জি হ্যাঁ, ম্যাম, শোনা যাচ্ছে। তাহলে বলো কতটুকু পর্যন্ত ডিসকাস করেছি আমরা আমরা শুরু ম্যাম, করেছি। খাতাটা দেখে বলছি। ওকে, বলো। ম্যাম, আমাদের রোমান্টিসিজম ওটা শেষ হয়ে গিয়েছিল। ওকে, রোমান্টিসিজম শেষ হচ্ছে। আমরা তার আগে কি ডিসকাস করেছি আমরা? এনলাইটমেন্ট, এনলাইটেনমেন্ট এনলাইটেনমেন্ট, পিরিয়ড নিউ নিয়ে কথা বলেছি। ক্লাসিসিজম, এগুলো ম্যাম ডিসকাস করা হয়েছিল। হ্যাঁ, নিউ ক্লাসিসিজম, আর্লি নিউ ক্লাসিসিজম নিয়ে ডিসকাস করেছি আমরা, এবং তার সাথে যে রিলেটেড একটা কাউন্টার ফোর্স রোমান্টিসিজম নিয়ে কথা বলেছি। সো আজকে কথা বলবো প্যারালাল মুভমেন্টে, যে এই যে তোমার এনলাইটেনমেন্ট পিরিয়ড, তারপর নিউ ক্লাসিসিজম, রোমান্টিসিজম, এখন আমরা আজকে যে টপিকটা ডিসকাস করবো, এগুলো কিন্তু সবই হচ্ছে গিয়ে তোমার এই যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এগুলোর ইম্প্যাক্টের কারণে এনলাইটেনমেন্ট পিরিয়ডের যে অ্যাক্টিভিটি গুলো হলো, যে নিউ টেকনোলজি, নিউ এডুকেশন সিস্টেম, তোমার চেঞ্জেস হচ্ছে গিয়ে পিপল থিঙ্কিং, হ্যাঁ, এই যে টোটাল বিষয়গুলা, এগুলা কিন্তু একটা একটা ইম্প্যাক্ট। সেটা ইম্প্যাক্টটা কোথায় পড়লো এসে? এটা হচ্ছে কি তোমার টোটাল সোসাইটি, ইকোনমি, ইন্ডাস্ট্রি সবকিছুর উপর পড়লো, এবং যার কারণে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের একটা মানে বলতে পারো যে এটার এটা জন্ম হলো, বা এটা রাইজেস হলো আর কি, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এবং এটা কিন্তু শুধু এমনি এমনি হয়নি, যে এনলাইটেনমেন্ট পিরিয়ডের এখানে কিন্তু একটা বেশ ভালো একটা ভূমিকা আছে, যেখানে তোমার টেকনোলজিকে নিয়ে একটা রেভলিউশন করা হয়েছিল আর কি। তার আগে আমি একটা এটার জন্য তুমি দেখতে পাচ্ছ না। আহ আমরা একটু একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আর্কিটেকচার এডুকেশন নিয়ে, যে আসলে এই যে টোটাল এই পিরিয়ডটা, আমাদের তো মেন কনসার্ন হচ্ছে কি আর্কিটেকচার, এই আর্কিটেকচারটা আসলে এই যে টোটাল সিস্টেমের মধ্যে কিভাবে আসলে মানে রান করছিল আর কি, এবং আর্কিটেকচারাল এডুকেশন সিস্টেমটা কি ছিল। তো সেই হিসেবে যদি বলো যে ফার্স্ট এডুকেশনাল ইনস্টিটিউট যদি বলো আর্কিটেকচারে, সেটা হচ্ছে ফ্রেঞ্চ আর্কিটেকচারাল স্কুল, সেটা হচ্ছে ইকোল দে ভোক্সার্ট। হুম, ইকোল দিস ভোক্সার্স কে বলা হয়ে থাকে যে মানে ওল্ডেস্ট আর্কিটেকচারাল স্কুল বা এডুকেশন সিস্টেম বলতে পারো। যদিও এটা তোমার নিউ ক্লাসিসিজমের যে ক্যারেক্টারিস্টিক্স ছিল, বা নিউ ক্লাসিসিজমের যে স্টাইল অফ ওয়ার্ক ছিল, ওটাকে বলা হয়ে থাকে ব্যাস্টিয়ন অফ নিউ ক্লাসিসিজম। মানে ওরা আসলে আশেপাশে যে তোমার ধরো এনলাইটেনমেন্ট পিরিয়ডের যে থ্রেশহোল্ড বা ইন্ডাস্ট্রিয়াল রিভলাইজেশনের যে থ্রেশহোল্ড, সেটা তখন ওদেরকে টাচ করে না। দে আর মোর কনজারভেটিভ ইন নেচার। হ্যাঁ, তো এখানে হচ্ছে কি টিচিং আর্কিটেকচার ডিজাইন থট প্রসেস, এখানে অ্যাকচুয়ালি মানে তোমার মানে থট প্রসেসের উপর অনেক বেশি মানে মনোযোগ দেওয়া হতো। ঠিক, আমি এভাবে বলবো না, অনেকটা কিরকম ছিল যে তোমার ধরো যে ক্লাসিক্যাল বিল্ডিং, যে বা মেডিয়েভাল পিরিয়ডে যে স্টাইল অফ ওয়ার্ক ছিল, সেগুলোর থট প্রসেসটা কি সেটাকে নিয়েই বেশি তোমার আর্কিটেক্টদের মানে ইয়া ছিল আর কি, চিন্তা ভাবনা ছিল, বা স্কুলটা এভাবেই পরিচালনা করতো। এবং ওই থট, ওই প্রসেসটাকে কিভাবে জেনারেট করতে হয় সেটাই প্র্যাকটিস করা হতো হচ্ছে তোমার এই ফ্রেঞ্চ আর্কিটেকচার স্কুলে। Jean-Baptiste Colbert, Minister of Louis XIV, founded the Académie Royale d'Architecture in 1671. ও প্রথমে যেটা করতো যে বড় বড় আর্কিটেক্টরা যারা কাজ করতো, সেই তাদেরকে ইনভাইট করতো, এবং তারাই আসলে ওখানে ইনভাইটি আর্কিটেক্টরাই আসলে ওখানে লেকচার দিতেন বা পড়াতেন, বা স্টুডেন্টদেরকে মেন্টর হিসেবে কাজ করতেন আর কি। সো জেফ ব্লন্ডেল হচ্ছে ওখানে একজন রেগুলার এরকম ভিজিটর ছিলেন, যে উনি
রেগুলার ওখানে যেতেন প্রফেসর হিসেবে, এবং উনি এরকম গাইড করতেন। এবং পরবর্তীতে উনি আসলে এটাকে বলতে পারো যে শেপ আপ করেন আর কি। হ্যাঁ, ইন 1752 ব্লন্ডেল বিকেম দ্য প্রফেসর, এবং 1819 দিস স্কুল ওয়াজ ওয়েল স্টাবলিশড। অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন জায়গা থেকে যারা আর্কিটেকচারের সাথে রিলেটেড, স্টুডেন্টরা বলো বা যারাই বলো, তারা কিন্তু একবার হলেও ইকোলজিস বক্সআর্টে এসে ঘুরে যেত, বা এখানে একটা কোনো চেঞ্জিং সেমিস্টার বলো বা ট্রান্সফার স্টুডেন্ট হিসেবে আসতো, বা তোমার আম, কয়েক সেমিস্টারের জন্য এখানে এসে ওরা এরকম বক্সআর্টে একটা লেকচার বা একটা সেমিস্টার করে যেত। তো পরবর্তীতে ইকোলজিস বক্সআর্টকে বলা হয়ে থাকে আর্কিটেকচারাল এডুকেশনাল সিনোনিম। হ্যাঁ, এবং 1968 পর্যন্ত ইকোল আসলে এটার যে প্ল্যানিং, মানে কাজ, সেটা তারা কন্টিনিউ করেছে। এটা হচ্ছে ইকোলজিস বক্সার্স এখন যদি বলো স্কুলটার এখন কার একটা ছবি আউটসাইড থেকে। সো এটা একটু বলে রাখলাম এই কারণে যে আসলে এট দ্য সেম টাইম আসলে ইন্ডাস্ট্রিয়াল রিভোলাইজেশনের এই পিরিয়ডটাতে আসলে আর্কিটেকচারাল স্কুলগুলো কিভাবে রান করতো। এখন বোঝা যাচ্ছে একটা জিনিস এখান থেকে, যে এখানে ওরা মোর তোমার কনজারভেটিভ ম্যানারে কাজ করতো। ইন্ডাস্ট্রিয়াল রিভোলাইজেশন আসলে তাদেরকে তখনও টাচ করে নাই, বা ওই নিউ টেকনোলজি বা নিউ মেটেরিয়ালের যে ইম্প্যাক্ট সেটা এখনো তোমার তখনও, মানে ইন্ডাস্ট্রিয়াল রিভোলাইজেশন যখন রানিং ওই ওই সেঞ্চুরিতে, তখনও কিন্তু আর্কিটেক্টরা মোর কনজারভেটিভ ম্যানারে কাজ করতো, রাদার হচ্ছে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টটাকে আর্কিটেকচারের সাথে কিভাবে ব্লেন্ড করা যায়। So a great weakness of the ecologists books is lack of concern for developing technologies. As 18th century advancement in technology, the technician and inventors sought more efficient means for accomplishing the various tasks that were necessary to society. সো এই যে ধরো স্পিনিং ইয়ার্ন, উইভিং এন্ড ফিনিশিং অফ ক্লোথস, দ্য মাইনিং অফ মেটালিক ওরস, এই যে যে ইন্ডাস্ট্রিয়াল রিভেলাইজেশনের যে এই যে অ্যাক্টিভিটি গুলো হচ্ছে, হ্যাঁ, এগুলা কিন্তু তখনও আসলে আর্কিটেক্টদেরকে টাচ করতো না বললেই চলে। এবং দে আর মোর কনসার্ন অ্যাবাউট দ্য অ্যারিস্টোক্রেট, এবং ধরো দ্য রিচ পিপল, হ্যাঁ, যারা তখনও সোসাইটির একদম টপ টপ লেয়ারে আছে। আদার্স যে অ্যাক্টিভিটি গুলো নিয়ে তাদের তখন ওটা নিয়ে আসলে খুব একটা মাথা ব্যথা ছিল না বললেই চলে আর কি। হ্যাঁ, এখন বলতে পারো যে ইন্ডাস্ট্রিয়াল রিভেলাইজেশন আসলে শুরু হলো কেন, হ্যাঁ, বা এটা স্টার্টিং পয়েন্ট কোথায়। অ্যাকচুয়ালি ব্রিটেন ইজ দ্য মানে ফার্স্ট কান্ট্রি হু স্টার্টেড ইন্ডাস্ট্রিয়াল রিভেলাইজেশন। হ্যাঁ, এবং এটার পেছনে কিন্তু অনেক রিজন আছে যে কেন আসলে ব্রিটিশে বা ব্রিটেনে তোমার এই ইন্ডাস্ট্রিয়াল রিভেলাইজেশনটা স্ট্রাইক করলো। হ্যাঁ, প্রথমত দুইটা জিনিসের এখানে বলতে পারো, একটা হচ্ছে কি তোমার টেক্সটাইল ইন্ডাস্ট্রি, একটা হচ্ছে এগ্রিকালচার ইন্ডাস্ট্রি। এই দুইটা জিনিসের বুমিং এর কারণে তোমার ফার্স্ট তোমার ইংল্যান্ডে তোমার এই ইন্ডাস্ট্রিয়াল রিভেলাইজেশনের বুমটা হলো, এবং পরবর্তীতে পুরো পৃথিবীতে এটা স্পিড আপ করলো। এখন এই দুইটা জিনিসের জন্য কিন্তু আবার একটা ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে তোমার পপুলেশন বুম হলো। অর্থাৎ ইংল্যান্ডে তোমার এটা হচ্ছে 1750 বা 17th লেট এইটিন সেঞ্চুরি, 17th সেঞ্চুরি বলতে পারো। তখন হচ্ছে গিয়ে একটা বিশাল একটা পপুলেশন বুম করলো। বিশাল মিন্স বিশাল, মানে তখন হয়তো বা তোমার 2-3% ছিল, সেটা প্রায় 16%-এর উপরে উঠে গেল আর কি তোমার পপুলেশনের, হিউজ পপুলেশন। এবং তোমার মাথায় আসতে পারে হঠাৎ পপুলেশন বুম হওয়ার পিছনে কারণ কি। এটার পেছনে রিজন হচ্ছে কি তোমার এগ্রিকালচার রেভলিউশন। হ্যাঁ, ওরা তখন একটা টেকনিক বের করলো যে মানুষকে ফিড করতে পারছে বেশি, যেহেতু ফিডিং ক্যাপাসিটি বেড়ে গেল, তার মানে তখন ইন্ডাস্ট্রি, মানে তোমার তখন তোমার ওই পপুলেশনেরও একটা বুম হলো আর কি। হ্যাঁ, আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তোমার ব্রিটিশ যে তোমার গভর্নমেন্ট ছিল, তারা দেখো তখন তো আসলে চলতে হচ্ছে যে তোমার ইয়ে কি বলে রাজতন্ত্র আর কি। হ্যাঁ, ব্রিটিশ মানে ওদের যে কুইন এলিজাবেথ, ওনাদের সময়ের কথা বলছি আমি। তো ওই সময়টাতে কি হতো যে ওরা একটা ট্রেড এন্ড কমার্সের উপর থেকেও একটা ব্যান উঠিয়ে দিল, যে তোমার ট্যাক্স ফ্রি। ওরা যেটা করলো যে তুমি ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো জায়গায় যাও, যে তুমি, এটা অবশ্য আরো আগের কথা বলছি, হ্যাঁ, তখন থেকে ওরা এটাকে নরিশ করা শুরু করলো, যে তুমি এনিওয়্যার, তুমি যদি ট্রেড এন্ড কমার্সের জন্য যাও, তোমাকে কোনো ট্যাক্স দিতে হবে না, তোমার কোনো, তোমার কাছে কোনো রেভিনিউ নিবে না। যার কারণে সবাই তখন চারপাশে তখন ছড়িয়ে পড়লো হচ্ছে গিয়ে তোমার ট্রেড এন্ড কমার্সের জন্য। বিভিন্ন দেশে তখন ওরা যাওয়া শুরু করলো, বিভিন্ন প্রোডাক্ট আনা শুরু করলো, যার কারণে ধরো পুরো পৃথিবীতে কিন্তু আসলে
ব্রিটিশ এম্পায়ারিজম এস্টাবলিশ হয়েছে জাস্ট বিকজ অফ দ্যাট, যে তখন ওরা গভর্নমেন্ট ওরা বললো যে তোমরা বিভিন্ন ট্রেড এন্ড কমার্স যারা করবে তাদের জন্য অনেক কিছু ওদের মওকুফ আছে, তাদেরকে আসলে ট্যাক্স বা রেভিনিউ কালেক্ট করা হবে না তাদের কাছ থেকে। এই যে বিভিন্ন ধরনের ডিসিশনস গুলা, এগুলো রিজন তোমার ইন্ডাস্ট্রিয়াল রিভেলাইজেশন শুরু হওয়ার পিছনে। আর একটা ব্যাপার হচ্ছে যে ন্যাচারাল রিসোর্সেস আছে, কোল, আয়রন ওর এবং ডেভেলপ ফার্মল্যান্ডস। এই যে তোমার ইন্টারেস্টিং ব্যাপার, ইংল্যান্ডের প্রচুর পরিমাণ কোল পাওয়া পাওয়া গেল। হ্যাঁ, এবং ওরা দেখলো যে এই কোলটা একটা সোর্স অফ এনার্জি, এবং যে এনার্জিটা আগে তুমি ধরো মনে করো 1,000 ঘোড়া দিয়ে যে তোমার এনার্জিটা তুমি পাবা, সেটা দেখা যায় যে তুমি একটা যদি একটা মানে এরকম কোল দিয়ে চালানো কোনো একটা মেশিন দিয়ে তুমি যদি কাজটা করো, তাহলে 1,000 ঘোড়াকে তুমি রিপ্লেস করতে পারো আর কি, অনেকটা এরকম। তার মানে কি, ওরা তখন বুঝতে পারলো যে পাওয়ার সোর্স বা এনার্জির সোর্সটা দেখলো যে অন্যভাবেও ম্যানেজ করা যায়, আদার দেন অ্যানিমেল বা হিউম্যান লেবার। হ্যাঁ, তার মানে এটা আরেকটা কারণ যে ন্যাচারাল রিসোর্সেস আবিষ্কার করতে পারলো, যেটা ওদের স্পিড আপ করছে। এবং এটার আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই যে কোল আয়রনের কারণে ওরা স্টিম ইঞ্জিন এবং টেক্সটাইল মেশিন গুলাকে তখন কি করছে যে মানে সার্ফেসে চলে আসছে আর কি। তখন কটেজ ইন্ডাস্ট্রি আর তখন ইম্পর্টেন্ট, তখন দেখা যাচ্ছে মেশিন মেড বা পাওয়ার লুম, হ্যাঁ, ওগুলো তখন জায়গাটাকে দখল করে নিচ্ছে। এবং পপুলেশন গ্রোথ ডিউ টু প্রিভিয়াস এগ্রিকালচার বুম, বিজনেস ক্লাস রিস্ক দেয়ার ক্যাপিটাল টু স্টার্ট নিউ। হ্যাঁ, এটা হচ্ছে কি তুমি বলতে পারো যে কতগুলো রিজন, এবং এই রিজন গুলোর পেছনেও কিন্তু অনেকগুলা থ্রেশহোল্ড কাজ করছে। যেটা বললাম যে এগ্রিকালচার বুম হলো, এগ্রিকালচার বুমের কারণে পপুলেশন গ্রোথ হচ্ছে। হ্যাঁ, এবং তোমার ওরা কোল বা আয়রন আবিষ্কার করলো, যার কারণে স্টিম ইঞ্জিন করছে, এবং স্টিম ইঞ্জিনের কারণে ওদের যে টেক্সটাইল ইন্ডাস্ট্রিটা বুম করছে, যেটা আগে হাতে মানুষ কাজ করতো, এটা তখন ওরা তখন মেশিনে ট্রান্সফার করছে। বিভিন্ন কারণে তখন দেখা গেল যে ইংল্যান্ড ইজ দ্য মানে ফার্স্ট কান্ট্রি যেটা তোমার তোমার ইন্ডাস্ট্রিয়াল রিভেলাইজেশন স্টার্ট হলো। এখানে আর মোর ফ্যাক্ট এখানে বলা হচ্ছে, যেমন ধরো নো সিভিল কনফ্লিক্ট। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল যে ওদের ইন্টারনাল কোনো কনফ্লিক্ট তখন কাজ করতো না। ওরা ওদের যে ব্রিটিশ এম্পারিজম তাদেরকে ওরা যথেষ্ট মানে ওদের রুলস এন্ড রেগুলেশনকে ওরা ফলো করতো। দে ডোন্ট হ্যাভ এনি কনফ্লিক্ট যে ওরা ব্রিটিশ এম্পারিজমের উপরে কোনো মানে ওদের কোনো মানে কি বলবো যে সোশ্যাল কোনো ছিল না, প্রেশার ছিল না যে এই ব্রিটিশ এম্পারিজম আমরা মানবো না, বা এই ধরনের কনফ্লিক্ট ছিল না। হ্যাঁ, গভর্নমেন্ট ফেভার ট্রেড, একটু আগে যেটা বললাম যে ওরা ট্রেড কে তোমার করে দিল, যে মানে খুব মানে ফ্রিডম দিয়ে দিল। ওখানে প্রচুর পরিমাণ মানে ওদের যেসব তোমার ছিল কি রেস্ট্রিকশন ছিল, সেগুলোকে ওরা উঠিয়ে দিল, বললো যে যারা ট্রেড এন্ড কমার্সের সাথে জড়িত থাকবে তাদেরকে আমরা অনেক কিছু থেকে ফ্রি করে দিব। হ্যাঁ, তারপর হচ্ছে যে তোমার লিজ ফেয়ার করে দিল। হ্যাঁ, মানে তোমার লিজ, তুমি যে লিজ নিচ্ছ, লিজের উপরেও তোমার বিভিন্ন ধরনের ওরা অনেক ধরনের রেস্ট্রিকশনকে ওরা করে দিল, তোমার মুভ করে দিল আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আইল্যান্ড জিওগ্রাফি মিনস হচ্ছে গিয়ে ইংল্যান্ডের যে শেপ দেখতে পাচ্ছ, জিওগ্রাফিক্যাল পজিশনের কারণে ইউরোপের অন্যান্য কান্ট্রি থেকে ওই একটু ডিটাচ, মানে আইল্যান্ড টাইপের শেপ। হ্যাঁ, যেখানে তোমার ইউরোপের অন্যান্য জায়গায় কিন্তু তোমার প্রচুর যুদ্ধ চলছে, মানে কে মানে কি যুদ্ধটা কিরকম যে তোমার পুরো হচ্ছে বাউন্ডারি নিয়ে যুদ্ধ, যে তুমি কতটুকু জায়গা আসলে দখল করতে পারো। হ্যাঁ, ফ্রেঞ্চরা, স্প্যানিশরা, ওদিকে তোমার হচ্ছে গিয়ে আদার্স যে তোমার ইস্টার্ন সাইডের যে কান্ট্রি গুলো আছে, তারা কন্টিনিউয়াস হচ্ছে দেখা যাচ্ছে যে ল্যান্ডের মধ্যে ওরা সারাক্ষণই দেখা যাচ্ছে যে তাদের বাউন্ডারিটা কি হবে, বাউন্ডারি নিয়ে যুদ্ধ হচ্ছে আর কি। হ্যাঁ, কেউ বেশি দূর চলে যাচ্ছে কনক্রিট করার জন্য, কেউ আবার যাচ্ছে, মানে ওরা ওই ধরনের মানে ব্যাপার নিয়ে অনেক বেশি ছিল, মানে ব্যস্ত ছিল আর কি। হ্যাঁ, মোবাইল পপুলেশন, তারপর হচ্ছে এভরিওয়ান লিভস উইদিন 20 মাইলস অফ নেভিগেবল রিভার। এটা একটা ব্যাপার ছিল যে এটা অবশ্য একটা ইন্টারেস্টিং কারণও ছিল, সেটা হচ্ছে তারা দে হ্যাভ ডেভেলপ ক্যানেল অল ওভার দ্য ইংল্যান্ড আর কি। হ্যাঁ, ওরা দেখলো যে তুমি ল্যান্ড দিয়ে যেভাবে যতটুকু সময় যাবা, হ্যাঁ, মানে তখনও আসলে ওই ধরো স্টিম ইঞ্জিনটা মানে আবিষ্কার হয় না আর কি। তখন দেখলো যে মানে নর্মাল তুমি যদি নেভিগেশন করতে চাও, রিভার হচ্ছে বা ওয়াটার ওয়ে হচ্ছে গিয়ে মোর মানে ইজি ওয়ে, যেখানে তুমি নেভিগেশন করতে পারবে খুব দ্রুত। তখন দেখা যাচ্ছে কি ওরা একটা ক্যানেল চ্যানেল করে, যে যেখানে পুরা অল ওভার দ্য ইংল্যান্ডে তুমি আসলে ক্যানেল চ্যানেল দিয়ে তুমি যেতে পারবা। সো দে হ্যাভ প্রথমে স্টার্ট করে, এবং এটার পিছনে রিজন ছিল তোমার কোল ইন্ডাস্ট্রি। কারণ কি, কোল যখন ওরা প্রথমে দেখলো যে ওরা কোল বুঝতে পারলো যে ইংল্যান্ডের নিচে প্রচুর পরিমাণ কোলের পাওয়া গেছে, সোর্স পাওয়া গেছে, এবং এটার কারণে ওরা যেটা করলো কি কোলটাকে
মানে উপরে ওঠানোর চেষ্টা করলো, এবং এই কোলটা যে একটা ইঞ্জিনের মানে একটা মানে তোমার এনার্জির একটা সোর্স, সেটা তখন ওরা আস্তে আস্তে বোঝা শুরু করেছে। এবং তখন ওরা করতো কি, ওরা হচ্ছে একটা স্পিনিং একটা ইয়ে আছে যেখানে ঘোড়া, মানে বিভিন্ন মুভিতে দেখতে পাবা যে ঘোড়াকে ওই যে একটা মানে রাউন্ড করে 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 তোমার ওই যে একটা ডিগ করতো, সেখান থেকে আস্তে আস্তে উপরে উঠানোর চেষ্টা করতো। পরবর্তী যেটা করলো কি, ওরা মানুষকে তোমার কোল মাইনের মধ্যে ঢুকানোর চেষ্টা করছে, যেখানে ওরা সুড়ঙ্গ কেটে 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 কোল উঠিয়ে নিয়ে আসতো আর কি। হ্যাঁ, তো বিভিন্ন ভাবে কোলের কোল ওইটা একটা আরেকটা চ্যাপ্টার, যেটা নিয়ে তুমি ধরো অনেক কথা বলতে পারবে আর কি, কোল ইন্ডাস্ট্রি নিয়ে। কিন্তু ওইটা যখন কোল ওরা উঠানো শুরু করলো, এখন যখন প্রচুর পরিমাণে কোল উঠানো শুরু করলো, তখন দেখলো যে এটা আসলে তুমি বিভিন্ন জায়গায় ট্রান্সফার করবা কিভাবে। হ্যাঁ, কারণ কোল একটা যেহেতু ন্যাচারাল রিসোর্সের মিনারেলস, ওইটার একটা ওয়েট আছে, মানুষের মাথায় করে আর কত দূর আর তুমি সাপ্লাই করতে পারবা। হ্যাঁ, তখন এবং তুমি যদি মানে মানে ল্যান্ড দিয়ে যাও, সেটাও বিভিন্ন ধরনের, তখন তো আর কোনো ট্রেন নাই বা অন্য কিছু নাই যে যেটা দিয়ে তুমি ইজি ট্রান্সপোর্ট করতে পারবে, মানে সময় লাগবে আর কি, ঘোড়ার গাড়ি বা যে কোনো এই ধরনের লাইফ স্টকের উপর ডিপেন্ড করতে হচ্ছে আর কি। হ্যাঁ, তখন দেখা গেল কি, ওরা দেখলো যে একটা ইজি হয়েছে নেভিগেশন করা, যেহেতু প্রচুর রিভার অলরেডি ছিল, এগুলোকে যদি কানেকশন করা যায়, চ্যানেলিং করা যায়, তাহলে দেখা যায় খুব দ্রুত তুমি এটাকে বিভিন্ন জায়গায় মানে সাপ্লাই করতে পারছো। তখনই ওরা একটা প্রথমে যে যে পয়েন্ট গুলোতে কোল ইন্ডাস্ট্রি ছিল, সেখানে তখন দেখা গেলো যে এই ক্যানেল গুলোকে কানেকশন করে তৈরি করে। এবং তারপর অল্প অল্প সময়ের মধ্যেই দেখা যায় যে এটা একদম অল ওভার দ্য ইংল্যান্ড তোমার এটা ওরা ইয়া করে ফেলতে পারে। মানে পুরো এই চ্যানেল দিয়ে, রিভার চ্যানেল দিয়ে ওরা কানেকশন করে ফেলতে পারে। আগে তোমার ধরো লন্ডন থেকে এডিনবার্গ যেতে যেখানে লাগতো প্রায় 2.5 উইক, সেখানে দেখলো যে তোমার এই রিভার চ্যানেল করে ফেলার কারণে ওরা প্রায় 2.5 দিনে চলে যেতে পারছে। তখনও আমি বলছি যে তখনও স্টিম ইঞ্জিন বা স্টিম শিপ, হ্যাঁ, বা রেলওয়ে তখন আবিষ্কার হয় নাই, ওই সময়ের কথা আমি বলছি আর কি। হ্যাঁ, কিন্তু অলরেডি দে হ্যাভ, মানে ওই বুদ্ধিটা হয়ে গেছে যে রিভার ওয়ে দিয়ে গেলে তোমার অনেক দ্রুত ওরা এই সাপ্লাই গুলো দিতে পারবে। এবং এই সাপ্লাই গুলো দেওয়ার কারণেই কিন্তু কোলটাকে খুব সহজলভ্য করে ফেলার কারণেই কিন্তু তখন যে স্টিম ইঞ্জিন, রেল ইঞ্জিন, এগুলো তখন আবিষ্কার হওয়া শুরু করে, যে কিভাবে এটা দিয়ে আসলে পাওয়ার জেনারেট করে তোমার কাজ করা যায়। সো ট্র্যাডিশন অফ এক্সপেরিমেন্টাল সায়েন্স, এই যে এটাও একটা ব্যাপার, যে ট্র্যাডিশন অফ এক্সপেরিমেন্টাল সায়েন্স ওদের ন্যাক ছিল যে তোমার বিভিন্ন ধরনের ইনভেনশন, এবং প্রচুর আমরা জানি যে ইংলিশ ইনভেন্টররা আছে যারা পুরা তোমার মানে বিভিন্ন জিনিস ওরা ইয়া করেছিল আর কি। হ্যাঁ, ইনভেন্ট করেছিল, এবং বিগ গিলস। হ্যাঁ, আহ, এই যে এই যে রিজন গুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে রিজন ওয়াই ইন্ডাস্ট্রিয়াল রিভলাইজেশন ফার্স্ট স্টার্টেড ইন ইংল্যান্ড। যদিও ইংল্যান্ডে স্টার্ট হয়েছিল, কিন্তু এটা কিন্তু এমন না যে তোমার ইংল্যান্ডে শুধু সীমাবদ্ধ ছিল, এটা কিন্তু অল ওভার দ্য ইউরোপ এবং ইউএসএ তে তোমার এটা খুব দ্রুত স্পিড আপ হলো, এই যে কনসেপ্ট গুলা, এবং যে কোল উঠানোর পর সেটাকে তোমার বিভিন্ন ধরনের পাওয়ার পাওয়ার ইঞ্জিনে কনভার্ট করা, সো অন, এই ধরনের অ্যাক্টিভিটি আর কি। হুম। So, যেটা বলছিলাম যে দেখো, রিপিটেটিভ কিছু ইনফরমেশন আমরা বলছি বিভিন্ন ভাবে, কারণ কিভাবে কাজ হলো আর কি, যে কমন ল্যান্ড গুলা কিন্তু ওই যে আরো ইন্টারেস্টিং ব্যাপার, একটু এগ্রিকালচার বুমের কথাটা বলে নেই, যে তোমার কেন আসলে এগ্রিকালচার ইন্ডাস্ট্রিটা বুম করলো। সেটা হচ্ছে কি, আগে যখন তোমার ল্যান্ড গুলা ছিল, ওখানে ওরা দেখতে পেলো কি যে মানে যে ল্যান্ডের কিন্তু একটা ক্যারেক্টার, তুমি এবছর যদি কোনো একটা ফসল ফলাও, তুমি আবার ঠিক ওই ল্যান্ডে আবার সিমিলার ফসল তোমার হবে না, ক্রপ হবে না। হ্যাঁ, তখনও মানুষের মাথা ওই বুদ্ধিটা হয় না, তাহলে অন্য কোনো কিছু ট্রাই করবো কিনা। হুম, সেটা তখন ওরা করে নাই আর কি। তখন ওরা দেখা যেত যে একটা ল্যান্ডে একটা ক্রপ করতো, তখন আর ওই ওই ক্রপটা যদি ওখানে হলো না, ওইটা এখন আনএরেবল হয়ে থাকতো আর কি, তখন ওরা অন্য একটা ল্যান্ডে ওরা আবার আরেকটা ক্রপ করার চেষ্টা করতো। হ্যাঁ, কিন্তু তখন ওরা দেখলো যে অ্যাকচুয়ালি এটাকে অন্যভাবেও করা যায়, যেমন ধরো, সরি, ওরা দেখলো যে একটা ল্যান্ডকে ওরা 4 ভাগে ভাগ করতে পারছে। একটা হচ্ছে কি, দেখা যাচ্ছে হুইট, তারপর হচ্ছে বার্লি, তারপর হচ্ছে ক্লোভার, আরটা হচ্ছে কি তোমার ছিল এখানে টার্নিপ। এই চারটা দেখলো যে তুমি যদি অল ওভার দ্য ইয়ার এই চারটাকে তুমি অ্যাকচুয়ালি কি করতে পারবা, যে একটা ল্যান্ডের মধ্যেই তুমি আহ, আহ, মানে এরেশন করতে পারবা, মানে কালটিভেট করতে পারবা। এবং তার মধ্যে দেখা গেল যে ক্লোভার এবং টার্নিপটা হচ্ছে ইন্টারেস্টিংলি, এটা হচ্ছে লাইফ স্টকের একটা ফুড।
মানে টার্নিপ এবং ক্লোভার, এটা হচ্ছে তুমি যদি মানে তোমার লাইফ স্টককে এটাকে ফিড করো, তাহলে ও নিউট্রিশন বেড়ে যাচ্ছে। এবং এটা নিউট্রিশন বেড়ে যাওয়ার কারণে, লাইফ স্টকের নিউট্রিশন বেড়ে যাওয়ার কারণে মানুষ লাইফ স্টক কিনছে। এবং এই লাইফ স্টক গুলো কি করছে, তোমার মিল্ক দিচ্ছে, মিট দিচ্ছে, মানে তোমার এটা তো একটা সোর্স অফ এনার্জি। এবং এই যে লাইফস্টক গুলো যখন হেলদি হচ্ছে, এই লাইফস্টক গুলোর যে কাউডাং, সেই কাউডাং আবার তোমার ল্যান্ডকে ফার্টিলাইজ করছে। আবার এই যে ক্লোভার, ক্লোভার নাকি নাইট্রোজেন ডিসচার্জ করে, সেই নাইট্রোজেনটা আবার তোমার ল্যান্ডকে আরো ফার্টিলাইজ করছে। তার মানে কি, দেখো যে এই দুইটা যখন আমি একটা সময়ে ইয়ারের একটা সময় আমি কালটিভেট করছি, ও লাইফস্টককে হেলদি করছে, প্লাস ল্যান্ড ফার্টাইল করছে, এবং পরবর্তীতে আমার হুইট আর বার্লি খুব ইজিলি ওখানে আমি কি করতে পারছি, আমি ওখানে কাল্টিভেট করতে পারছি আর কি। হ্যাঁ, সো এই যে ক্যারেক্টারিস্টিক যে ওরা মানে ওদের যে ইন্টেলিজেন্সটা ওরা বের করে ফেলতে পারলো, যে আচ্ছা ঠিক আছে, তাহলে এগ্রিকালচারাল এই বুমটা করলে তার মানে আমি প্রচুর পরিমাণ তোমার আমার মানে ক্রপ ইয়া হচ্ছে, কালটিভেট করতে পারছি। আহ, এবং তখনই ওদের ওই সময় থেকে পপুলেশন বুমটা হলো। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, যে আগে কিন্তু মানুষ কি করতো, কিভাবে আসলে মানে ফসল ইয়া করতো, মানে কি বলে, ল্যান্ড ক্রপ কালটিভেট করতো, যে অনেক লেবার থাকতো, লেবাররা কি করতো, একটা একটা করে একটা একটা করে তোমার ক্রপ তোমার মাটির মধ্যে এইভাবে ঢুকানোর চেষ্টা করতো আর কি। এটা তোমার সবাই জানে এইভাবেই ঢুকানো। হ্যাঁ, এবং তোমার লাইফ স্টক ছিল, লাইফ স্টক দিয়ে হচ্ছে গিয়ে তোমার এটাকে বিভিন্ন ভাবে এটাকে হেল্প করতো আর কি, যে তোমার যে একটা একটা ইয়া করে না, একটা গ্যাপ করে যেটার মধ্যে তুমি সিডটাকে কালটিভেট করবে। হ্যাঁ, এটাতে সময় লাগতো বেশি। ওরা একটা সিস্টেম ডেভেলপ করলো যেখানে তুমি একসাথে অনেকগুলা এরকম এরকম করে তুমি চারটা বা তিনটা বা চারটা এরকম তুমি কি করতে পারো, একসাথে গ্যাপ করতে পারো। মানে একটা লাইফ স্টক দিয়ে কিন্তু তোমার মানে মেশিনটা বানানো যেরকম ভাবে, যে চারটা এরকম তোমার মাটির মধ্যে গ্যাপ তৈরি করে, এবং ওখানে একটা ছিদ্র করে দেওয়া, যে ছিদ্র থেকে আসলে তোমার এখানে সিড গুলা মানে এই যখন তুমি এটাকে কাল্টিভেট করছো, তখনই তুমি সিড গুলাকে এখানে দিয়ে দিতে পারছো আর কি। হ্যাঁ, তারপর কি, তার মানে কি, দের ইজ এ সিস্টেম, তোমার একটা মেশিন ডেভেলপ করলো। হ্যাঁ, ইনভেনশন করলো আর কি। দেখা গেলো যে আগে যেন একটা 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 করে সিড তোমাকে ঢুকাতে হতো, তা করা লাগছে না, তুমি আসলে এট এ টাইম অনেকগুলোকে একসাথে এখানে কালটিভেট করতে পারছে। সো দে হ্যাভ ট্রাইড সো মেনি থিং, যে কিভাবে আর ওরা আসলে এগ্রিকালচারটাকে মানে আহ, কি করবে, মানে এরকম তোমার মানে বুম করবে আর কি। দে হ্যাভ ট্রাইড সো, মানে অনেক ভাবে। হ্যাঁ, এটা একটা, এটা ইন্টারেস্টিং ব্যাপার হলো। আবার আরেকটা যেটা হলো, যে এটার কারণ তো প্রথমে তো এগ্রিকালচারাল বুম হলো, এবং যার কারণে তোমার পপুলেশন বুমটা হলো। হুম, আবার অন্যদিকে যেটা হচ্ছে, আবার দেখো প্যারালালি কিন্তু কোল, তোমার কোল আয়রন এগুলা নিয়ে এখন কাজ হচ্ছে, এবং বিভিন্ন অন্য 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 একটা জায়গায় যেখানে কোল বেশি পাওয়া যায়, সেখানে দেখা যাচ্ছে কোল ইন্ডাস্ট্রি যারা কাজ করে তারা ওইটাকে কালটিভেট করছে, বা ওটাকে নিচ থেকে উঠানোর চেষ্টা করছে আর কি। হ্যাঁ, তখন যেটা হলো যে তোমার ইংল্যান্ডে দুই ধরনের ইকোনমি ছিল, যেটা ইকোনমিটাকে কন্ট্রোল করতো। একটা হচ্ছে কটন ইন্ডাস্ট্রি, আর একটা হচ্ছে মানে কটেজ ইন্ডাস্ট্রি মানে টেক্সটাইল, আর একটা হচ্ছে এগ্রিকালচার। এটার মধ্যে যে টেক্সটাইল যে ইন্ডাস্ট্রিটা ছিল, সেখানে করতো কি, ওরা তো আসলে তোমার ওই যে শিপ ছিল, হ্যাঁ, ওই শিপ থেকে শিপের উলটা নিত, শিপের উল নিয়ে ওরা হচ্ছে গিয়ে যে ধরো ধরো কাপড় জামা ক্লোদিং এগুলো সব বানাতো। কিন্তু হ্যান্ডমেড ছিল আর কি, মানুষ হাত দিয়ে ওটাকে হুইলটাকে ঘোরাতো, এবং সেখান থেকে তোমার মানে উল বানাতো, সেই উল থেকে ওরা এরকম কাপড়গুলোকে বানাতো। তখন হলো কি, যে তোমার এই এই যে তোমার এই যখন কোলটা ইয়া হলো, মানে এনার্জি ট্রান্সফরমেশন হলো, তখন ভদ্রলোক জন কে দেখলো যে আমি যদি এটাকে, একটা ইংলিশ ইনভেন্টর, সে এটা 1733 কথা বলছে, সে দেখলো যে একটা এমন কোনো কিছু মেশিন আবিষ্কার করা যায় কিনা, যেখানে মানুষের হাতের মানে থ্রেড করা, একটা একটা করে থ্রেড করার থেকে এটাকে এট এ টাইম মাল্টিপল থ্রেড হচ্ছে, মানে বড় একটা কাপড় তুমি এট এ টাইম মাল্টিপল থ্রেড করে ফেলছো। সে একটা ফ্লাইং শাটল বলে একটা মেশিনারিজ ইনভেন্ট করলো, যেটা দেখা হচ্ছে কি, তোমার ব্যাক এন্ড ফোর্থ করে মাল্টিপল টাইম তোমার কি হচ্ছে, মানুষ পা দিয়ে নাড়াচ্ছে একটা জিনিসকে, এবং তাতে মাল্টিপল টাইম থ্রেড গুলা তোমার ইয়া হয়ে যাচ্ছে আর কি, মাল্টিপল জায়গা থেকে ব্যাক এন্ড ফোর্থ করে থ্রেড হয়ে যাচ্ছে। যেটা তুমি ধরো বড় একটা কাপড়, তুমি ধরো 5 বা 6 ফিট একটা কাপড় এট এ টাইম তোমার ওখানে থ্রেডটা তুমি করে ফেলতে পারছো, যেটা আগে হাত দিয়ে করতে হতো আর কি মানুষকে। এটা একটা খুব ফাস্টেস্ট তোমার কটেজ মানে কটেজ ইন্ডাস্ট্রির উপর একটা ইম্প্যাক্ট ফেললো। এবং তার সাথে সাথে যখন তোমার
কোলটা এনার্জি ট্রান্সফরমেশন করছে, তখন জেমস হারগ্রেভস নামে আরেকজন ভদ্রলোক, সে তখন স্পিনিং হুইল আবিষ্কার করে ফেললো। স্পিনিং হুইল মানে হচ্ছে কি তখন আর তোমার হাত দিয়ে স্পিন করা লাগছে না, তোমার এই কোল দিয়ে তুমি এনার্জি করছো, সেই এনার্জি তোমার স্পিনিং হুইলটাকে ঘোরাচ্ছে। তার মানে কি দেখো যে আগে যে জিনিসগুলো তুমি হাতে করতে সময় লাগতো এবং আহ অনেকটা সময় নিয়ে তুমি ওটার পেছনে ইয়া করতে, সেটা দেখা যাচ্ছে খুব অল্প সময়ে আমি অনেক বেশি প্রোডাকশন করে ফেলতে পারছি। যেমন ওই যে ছোট ছোট কটেজ ইন্ডাস্ট্রি গুলো তখন আর এই যে ধরো শিপ থেকে উল বের করে যে টোটাল প্রসেসটা করবে ওইটার দিকে আর মানুষের আর মনোযোগ নাই, তখন মানুষ কিন্তু অন্যদিকে মুভ করছে, কারণ খুব দ্রুত ওটা পাওয়া যাচ্ছে, প্লাস আবার কস্ট ইফেক্টিভ হচ্ছে। যখন তুমি একসাথে অনেকগুলো জিনিস বানিয়ে ফেলতে পারছো তখন তো আসলে ওটা কি হচ্ছে, কস্ট মিনিমাইজ করে ফেলতে পারছো। তো এটাও একটা মানে রিজন। এবং অনেকে দেখা যাচ্ছে যে মানে এই যে এই কারণে যে প্রচুর আরেকটা হলো যে আবার একটু ডাইভার্ট হয়ে গেল, যে এগ্রিকালচারের যে বুমের কারণে তোমার পপুলেশন বুম হলো, তখন দেখা যাচ্ছে যে মানুষের টেক্সটাইল ইন্ডাস্ট্রির প্রতি মনোযোগ বেড়ে যাচ্ছে, কারণ তুমি তখন দেখা যাচ্ছে যে প্রচুর ফ্যাক্টরি হচ্ছে, ইন্ডাস্ট্রি হচ্ছে, তাদের প্রচুর উল লাগবে, র মেটেরিয়ালস তো লাগবে তোমার, হ্যাঁ। সেই র মেটেরিয়ালস এর জন্য ধরো এগ্রিকালচারে এরেবল ল্যান্ড গুলাকে তখন শিপ রেজিং ফার্মে তখন ওরা কনভার্ট করে ফেলো, কারণ তাহলে দেখা যাচ্ছে যে তুমি শিপ রেজ করো, তোমার থেকে অনেকে এসে ইন্ডাস্ট্রির লোকজন এসে তোমার কাছে উল নিয়ে যাচ্ছে, কারণ আগে তো কি হতো তোমার অল্প শিপেও তোমার কাজ চলে যাচ্ছিল, কারণ তুমি তো তোমার তো জিনিসটা সময় লাগছে, তুমি শিপ থেকে উলটাকে নিচ্ছ, সেটাতে তুমি হাত থেকে প্রসেস করছো, আবার হাতে কাপড় বানাচ্ছো, তুমি এটা লং প্রসেস। বাট যখন তোমাকে জিনিসটাকে ইন্ডাস্ট্রিয়ালাইজ হয়ে গেল, তখন দেখা যাচ্ছে কি তোমার এই যে অল্প শিপে হচ্ছে না, তখন তখন দেখা যাচ্ছে যে প্রচুর শিপ লাগছে, কারণ এট এ টাইম অনেক উল তখন ইন্ডাস্ট্রি গুলাকে তখন সাপ্লাই দিতে হচ্ছে। তার মানে কি ট্রান্সফরমেশন হয়ে যাচ্ছে, ল্যান্ড গুলোকে কি করছে, আগে যেটা ক্রপ রেস করতো তখন শিপ রেস করার জন্য ব্যবহার করা হচ্ছে। So the already existing tendency for number of textile workers to become dependent upon one employer was immensely increased by the introduction of machinery, and here we reach the greatest single cause of the ইন্ডাস্ট্রিয়াল রিভলাইজেশন। এবং এই একটাই বলতে পারো যে টেক্সটাইল ইন্ডাস্ট্রিটাই বলতে পারো যে মানে মানে গ্রেটেস্ট রিজন যে ওয়াই তোমার আসলে মানে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন স্টার্ট হলো। এবং এই ভদ্রলোক যে জেমস ওয়াট, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে স্টিম ইঞ্জিনের আবিষ্কারক, হ্যাঁ, উনি কিন্তু হচ্ছে বলতে পারো যে এই যে টোটাল এই যে ইনভেন্ট মানে আমরা তো দেখছি একটা পার্সপেক্টিভ থেকে, বাট আরেকটা দিক থেকে তো কেউ না কেউ আছে যে ইনভেন্টর বা সায়েন্টিস্ট যারা আসলে এই ছোট ছোট ইনভেনশন গুলো করছে, তার ইনভেনশনটা যে তোমার সোসাইটিতে বা ইকোনমিতে এত বড় একটা রোল প্লে করছে, তখন যখন ইনভেনশন করছে তখন কিন্তু তার এটা মাথায় ছিল না। কারণ এই একটা ইন্টারেস্টিং একটা ছবি, এটা হচ্ছে জেমস অকফোর্ড লডারের একটা মানে হ্যান্ড স্কেচ, পেন স্কেচ, হ্যাঁ, যেখানে দেখাচ্ছে যে এটা হচ্ছে জেমস ওয়াট, সে তার বিভিন্ন সায়েন্টিফিক বা ম্যাথমেটিক্যাল জিনিস নিয়ে কাজ করছে, এবং রাতের বেলা একটা খুব বোঝা যাচ্ছে যে লাইট এন্ড একটা ডার্ক শ্যাডো একটা সময়, সে তখন কি করছে, সে অ্যাকচুয়ালি তখন মানে তার নিজের সায়েন্টিফিক রিসার্চ করছে আর কি। অ্যাট দ্য সেম টাইম সে একটা ক্যাটল হিটারে দিয়েছে যে সে চা খাবে বা কফি খাবে, হোয়াট এভার ইট ইজ, হ্যাঁ। এইখান থেকে তার কিন্তু স্টিম ইঞ্জিনের বুদ্ধিটা মাথায় আসলো, যে দেখলো যে একটা হিট দেওয়ার কারণে ওয়াটারটা বয়েল হচ্ছে, এবং ওয়াটারটা বয়েল হওয়ার কারণে কেটলের উপর যে ঢাকনাটা আছে, ওই যে ভিতরে একটা স্টিম হচ্ছে, স্টিমের কারণে ও ওইটা উপরের দিকে উঠে যাচ্ছে। এই যে একটা জিনিস, সেখান থেকেই কিন্তু তার স্টিম ইঞ্জিনের আইডিয়াটা মাথায় ক্লিক করে, যে তাই তো আমি যদি একটা হিট দেই, হিটটা কি করছে আমার আসলে ওয়াটারের ভিতরে একটা ওটা ট্রান্সফরমেশন হচ্ছে, ওর মানে স্টেটের অবস্থা মানে লিকুইড থেকে ও মানে যে গ্যাস স্টেটে যাচ্ছে, সেখান থেকে ও একটা প্রেশার ক্রিয়েট করছে, যে প্রেশারে আসলে উপরের দিকে ক্যাটলের ঢাকনাটা উঠে যাচ্ছে, মানে প্রেশার রাইজ করছে। এবং এই প্রেশারটা তুমি যদি কাজে লাগাতে পারো, তাহলে তুমি একটা স্থির জিনিসকে তুমি সামনে আগাতে পারবা, হ্যাঁ, মানে ও তোমাকে একটা প্রেশার দিবে, সেই প্রেশারে তুমি তোমার স্থির অবস্থা থেকে সামনে চলে যেতে পারবে। এই কনসেপ্ট থেকেই কিন্তু সে আসলে স্টিম ইঞ্জিনটাকে আবিষ্কার করে আর কি। তাহলে দেখো যে সামান্য একটা ব্যাপার থেকেই কিন্তু সেটা ইনভাইট করলো। জাস্ট তোমার অফ দ্য রেকর্ড একটা আমরা ইন্ডাস্ট্রিয়াল রিভলাইজেশনের যে স্টিম ইঞ্জিন যে একটা বিশাল একটা ইম্প্যাক্ট, সেটার জন্য এটা বললাম। আহ, এ- এই যে তার জেমস ওয়াটের যে স্টিম ইঞ্জিন, এটাকে পরবর্তীতে আবার নিউ কমন স্টিম ইঞ্জিন বাই ইউজিং কন্ডেন্সার, এটাকে আবার পরবর্তীতে বিভিন্ন ধরনের আরো কিছু মেকানিজম অ্যাড করে এটাকে আরো অনেক আপগ্রেডেড করা হয়ে থাকে, কিন্তু কনসেপ্টটা ছিল কিন্তু জেমস ওয়াটের যে স্টিম ইঞ্জিনের কনসেপ্ট, সেই কনসেপ্টে পরবর্তীতে অবশ্য স্কটিশ স্কটিশ একটা ইনভেন্টর এটাকে আরো একটু রেভলিউশনাইজ করে আর কি, হ্যাঁ।
আর যে কথাটা বলছিলাম যে এগ্রিকালচার রেভলিউশন, যে হর্স এন্ড স্টিল প্লাউ, হ্যাঁ, এই যে বিভিন্ন ধরনের মেকানিজম অ্যাড করা হয় আর কি, হ্যাঁ। এই যে তোমার টোটাল যে এই সিস্টেমটাই আসলে তোমার কি করে, যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটাকে পুশ করে তোমার সামনে বাড়ানোর জন্য। এটা একটা ইন্টারেস্টিং ছবি, এই কারণে বললাম যে আগে ব্রিটিশে বা ইংল্যান্ডের একটা ছবিটা ছিল এরকম, যে দেখো যে একটা ফার্ম ল্যান্ড, দুইজন খুবই লেজারলি বসে গল্প করছে, এখানে লাইফ স্টকরা এখানে বসে আছে। দে হ্যাভ, মানে তাদের ডে টু ডে অ্যাক্টিভিটিটা খুবই ছিল কাম অ্যান্ড কোয়াইট অ্যান্ড ভেরি লেজারলি। দে হ্যাভ স্পেন্ড দেয়ার টাইম, যেখানে তোমার ধরো প্রচুর এরেবল ল্যান্ড আছে, তার লাইফ স্টক, সে তার লাইফ ইজ ভেরি মানে কাম, মানে এখানে কোনো ধরনের খুব ফাস্টেস্ট কোনো বা অ্যাক্টিভিটি নাই। কিন্তু পরবর্তীতে তোমার এই টেক্সটাইল ইন্ডাস্ট্রি বুম হওয়ার কারণে তোমার এটা সম্পূর্ণ তোমার এই পুরো পিকচারটাই আসলে চেঞ্জ হয়ে যায়, আমরা দেখবো আর কি সামনে ছবিগুলো। এটা হচ্ছে তোমার একটু আগে যে মেশিনটার কথা বলছিলাম, যে দেখো যে শার্প কিছু স্পাইকের মতো, আগে যেটা হাতে মানুষ স্পাইক করে করে তোমার সিট গুলো ঢুকাতো, এখানে দেখো যে এখানে অনেকগুলা স্পাইক আছে। ও যখন এটাকে একটা একটা লাইফস্টাইল যখন এটাকে পুল করছে, তখন কি হচ্ছে, এখানে এই স্পাইক গুলোর কারণে তোমার ল্যান্ডের মধ্যে একটা গ্যাপ তৈরি হচ্ছে। আর এটা হচ্ছে তোমার যে সিট গুলো রাখা, ও গ্যাপ তৈরি করছে, ও সামনে মুভ করছে, আর এই যে একটা স্লিট দেখছো, এখান থেকে তোমার সিট গুলো আসলে ওটার মধ্যে ঢুকে যাচ্ছে। মানে আগে একটা একটা মানুষ একটা একটা করে সিট লাগাতো, সেটা আর না। এখন এইটার কারণে দেখা গেল যে মেশিন দিয়ে, মানে এটা পুল করছে, পুল করার কারণে দেখো অনেকগুলা একসাথেই তোমার হয়ে যাচ্ছে। মানে একটা মানুষের, মানে যেখানে 20টা মানুষের কাজ ছিল, সে একটা মানুষ এই কাজটা করছে। পরবর্তীতে আগে যেটা ধরো ক্যাটল দিয়ে বা তুমি হর্স দিয়ে এটাকে পুল করতে, পরবর্তীতে যেটা ইঞ্জিন বসে গেল, তখন তখন আরো ফাস্টেস্ট তোমার এটা মুভমেন্ট করছে। তার মানে দেখো অনেকগুলো রিজন আছে যে কারণে তোমার আসলে এই টোটাল ইন্ডাস্ট্রিটা তোমার অ্যাকচুয়ালি বুম হলো। এটা হচ্ছে কি তোমার মানে বুঝানো যে তোমার আগে কটেজ ইন্ডাস্ট্রিতে মহিলারা মানে কিভাবে বসে কাজ করছে, যে হাতে মানে হুইল ঘুরাচ্ছে, 4 জন 5 জন লোক একসাথে কাজ করছে, এবং এখানে প্রোডাকশনটা ভেরি লো। ওয়ারাস তুমি যখন ফ্যাক্টরি সিস্টেমে চলে গেল, এই 4 জনকে কিন্তু দুজনেই 2-3 জনে এটাকে ইয়া করে ফেলতে পারছে, তোমার অল্টার করে ফেলতে পারছে। এবং এতগুলা মেশিন, যে মেশিনে এখানে হাতে করে ওরা মনে করে সারা বছর যা করতে পারে না, এখানে 1 মাসে হয়তো বা তার চেয়ে বেশি প্রোডাকশন করে ফেলা সম্ভব আর কি। তার মানে সিস্টেম হ্যাজ চেঞ্জ, যে এখানে যে মানুষের যে ডে টু ডে অ্যাক্টিভিটি ছিল, যে ডে টু ডে ক্যারেক্টার ছিল, এটা একটা খুব হিউজ একটা পরিবর্তন হয়ে গেল তোমার এই ফ্যাক্টরি কনভার্সনের কারণে। So the by means of machinery, more work could be done at less expense and with less labor. হ্যাঁ, এটা অবশ্যই, কারণ তুমি যখন লেবার কমে যাচ্ছে, তোমার তো কষ্ট কমে যাচ্ছে, এবং হাতে একটা জিনিস করতে তোমার সময় লাগছে, হ্যাঁ, সেটা তুমি যদি পরবর্তীতে মেশিনে কনভার্ট করে ফেলছো, তুমি অনেক বেশি উৎপাদন তোমার ক্যাপাসিটি বাড়িয়ে ফেলতে পারছো আর কি, হ্যাঁ। তো এসব, তার মানে কি, তোমার হ্যান্ডলুম থেকে পাওয়ার লুমে শিফট হয়ে গেল টোটাল টেক্সটাইল ইন্ডাস্ট্রিটা। Soon it became clear that the price also was reduced, and the great movement began whereby trade gathered an ever increasing momentum. The more there was produced, the more the demand increased, and in the end of the manufacturers were able to some extent to set the pace of industrial development. তার মানে কি, তোমার টোটাল যে একটা গ্রামীণ একটা কনটেক্সট ছিল, এবং যেখানে তোমার রুরাল কনটেক্সট ছিল, যেখানে এগ্রিকালচার কটেজ ইন্ডাস্ট্রি তোমার আগে ইকোনমিটাকে রুল করতো, এটা টোটালি কিন্তু শিফট হয়ে গেল, শিফট অফ ইকোনমি, যেখানে তোমার টোটাল এই ইন্ডাস্ট্রিটা চলে আসলো তোমার আরবান বা সেমি আরবান একটা কনটেক্সটে, হ্যাঁ। এবং বলতে পারো যে এটাই রিজন যে তোমার আরবানাইজেশন শুরু হলো, যে মানুষ তখন দেখা যাচ্ছে যে এই যে তোমার গ্রামে বা রুরাল এরিয়াতে বা কান্ট্রি সাইডে ওদের আর কাজ নাই। কাজ নাই কেন? কারণ এখন তো আর কেউ এগ্রিকালচারের উপর বা কটেজ ইন্ডাস্ট্রির উপর ডিপেন্ডেন্ট না। তখন যাদের একটু বেশি ফার্মল্যান্ড ছিল বা যাদের নিজস্ব একটা সেটেলমেন্ট ছিল, তারা ছাড়া অন্যরা যারা অন্যদের ফার্মল্যান্ড বা সেটেলমেন্টে কাজ করতো, তারা দেখলো যে ওদের তো আসলে ওখানে কাজ নাই, তাদের তো কাজটা রিডিউসড হয়ে যাচ্ছে, তখন তার চেয়ে বেটার আমরা শহরমুখী হই। শহরমুখী হলে ওখানে কাজ আছে, ওখানে ফ্যাক্টরি আছে, ওখানে মহিলারা, বাচ্চারা, পুরুষরা সবাই একসাথে কাজ করতে পারছে, এবং ওখানে প্রচুর পরিমাণ মানে মানে কি বলবো এটাকে, মানে ফ্যাসিলিটি আছে আর কি, হ্যাঁ। তো এই ফ্যাসিলিটি গুলোর জন্য দেখা যাচ্ছে আস্তে আস্তে কান্ট্রি সাইড থেকে তোমার মানুষ শহরমুখী হচ্ছে। এবং
শহরে এক্সপ্যান্ড করছে। অ্যাকচুয়ালি আগে তোমার পুরো ব্রিটিশে যদি বলো যে 15% তোমার হচ্ছে গিয়ে ছিল যে আরবান এরিয়া, হ্যাঁ, এটা খুব অল্প সময়ের মধ্যে তোমার প্রায় 50 ইয়ার্স এর মধ্যে এটা 85% তোমার আরবান এরিয়া হয়ে গেল, যেটা কান্ট্রি সাইড ছিল তোমার, মানে যেখানে দেখো যে 50 ইয়ার্স ব্যাকে মাত্র 15% আরবান এরিয়া ছিল, সেখানে 85% আরবান এরিয়া ইনক্রিজ করলো হচ্ছে কি তোমার উইদিন 50 ইয়ার্স এর মধ্যে আর কি, হ্যাঁ, এবং এটা শুধুমাত্র এই ইন্ডাস্ট্রিয়াল এই বুমের কারণে। তার মানে কি, the introduction of water power and very soon afterward the steam power, England gave a tremendous advantage for ample supplies of coal were easily accessible। এবং এটার কারণ দেখা গেল যে আগে যেটা ধরো রিভার চ্যানেল দিয়ে তুমি ধরো সেটা যে বোটে করে যাচ্ছ, সেই বোটও যখন স্টিম বোট হয়ে গেল তখন দেখা যাচ্ছে আরো ফাস্টেস্ট মুভমেন্ট হচ্ছে, এবং আরো ফাস্টেস্ট মুভমেন্ট হওয়ার কারণে ওরা দেখা যাচ্ছে যে তোমার ইন্ডাস্ট্রি গুলাও তোমার আরো মানে যেটা একটা দুটা ইন্ডাস্ট্রি ছিল সেটা অনেক পরিমাণ ইন্ডাস্ট্রিতে কনভার্ট হলো, হ্যাঁ। এবং এটা একটা নতুন আরেকটা সোসাইটির তোমার উদ্ভাবন হলো, সেটা হচ্ছে ক্যাপিটালিজম। অর্থাৎ তখন দেখা গেল যে আগে যেটা ছিল কি শুধুমাত্র এম্পিরিজম, হ্যাঁ, এখান থেকে তোমার শিফট হচ্ছে, কিন্তু তখন দেখা যাচ্ছে যাদের কাছে একটু লিকুইড মানি আছে তারা তখন যে ইন্ডাস্ট্রি সেট আপ করছে, এবং ইন্ডাস্ট্রি সেট আপ করে ওখানে তারা এরকম টেক্সটাইল ইন্ডাস্ট্রি করছে, এবং তার জন্য তার কাছে একটা হঠাৎ করে একটা লিকুইড মানি চলে আসছে। তো এই যে তোমার সোসাইটির একটা শিফট হচ্ছে, দেখো মানে আগে ছিল একটা শুধুমাত্র এম্পায়ার ক্লাস এবং এলিট ক্লাস, হ্যাঁ, এবং তারপর দেখা গেল মাঝখানে একটা আরেকটা সোসাইটি চলে আসলো যেটা ক্যাপিটালিস্ট, হ্যাঁ, যারা হচ্ছে কি যে ইনভেস্ট করছে, ইনভেস্ট করে ক্যাপিটালটাকে ইনক্রিজ করছে, এবং এই ক্যাপিটাল ইন্ডাস্ট্রিটাকে চালানোর জন্য তোমার একটা ওয়ার্কার ক্লাস জেনারেট করলো, যে ওয়ার্কার ক্লাসটা অ্যাকচুয়ালি এই যে ক্যাপিটালিজমের আসলে বলতে পারো যে ওরা হচ্ছে সেটা পাওয়ার লুম, যে ইন্ডাস্ট্রি গুলো চলার জন্য লেবার ক্লাস লাগবে, হ্যাঁ, যেটা ওরা হাতে করতো, তারা এখন এই পাওয়ার ইন্ডাস্ট্রি গুলোর মধ্যে তখন ওরা তাদের লেবারটা দিতে থাকলো আর কি, হ্যাঁ। এই যে consequently the industrial revolution pursued a much more rapid course in England than in the rest of the Europe। দেখো যে অনেকগুলো রিজনে কিন্তু তোমার ইউরোপ থেকে ইংল্যান্ডে তোমার এই র্যাপিড মুভমেন্টটা হওয়া শুরু করলো আর কি। এখানে একটা সামারি দেওয়া হয়েছে যে কিভাবে তোমার কত সময় 1813 সনের কথা, যেখানে তোমার 2400 লুম হতো এবং 1.5 লাখ লোক কাজ করতো, সেখানে 33, সেখানে তোমার 85,000 ডোম, এবং দেখা গেল যে 50,000 ওয়ার্কার বাড়ানোর কারণে তোমার বাড়িয়েছো, কিন্তু তোমার কত পরিমাণ তুমি আসলে ইন্ডাস্ট্রি মানে টেক্সটাইল তুমি ইয়া করতে পারছো আর কি, প্রডিউস করতে পারছো, উইচ ইজ 1 মিলিয়ন ওয়ার্কার হলো, whereas তোমার এটা বেড়ে গেল কতশো গুণ, মানে কত পার্সেন্ট বেড়ে গেল তুমি দেখো যে 2400 লুম ছিল 1813-তে, 1850-এ যখন এটা অ্যাকচুয়ালি তুমি পাওয়ার লুমটাকে তুমি খুব মানে রিফাইন্ড হয়ে গেল, তখন তোমার অল্প ওয়ার্কার দিয়েই তুমি কিন্তু আসলে খুব বেশি ওয়ার্কার কিন্তু বাড়ে নাই, হ্যাঁ, তুমি চিন্তা করে দেখো, কিন্তু প্রোডাকশন বেড়েছে কি পরিমাণ। হুম। তার মানে কি এই 50 বছরে কিন্তু তোমার কি হচ্ছে যে এই যে ইনভেনশনটাকে আরো রিফাইন করে ফেলা গেছে, রিফাইন করে ফেলার কারণে যে এই যে ইকোনমিটা হঠাৎ করে কিন্তু তোমার অনেক বেশি বুম, যদিও প্রচুর লোক এখানে কাজ পাচ্ছে, আবার এট দ্য সেম টাইম দেখা যাচ্ছে যে মেশিন যত রিফাইন হচ্ছে লেবারও কিন্তু তখন আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, রিডিউসড হয়ে যাচ্ছে, যেমন দেখা যাচ্ছে যে মেশিন নিজেই অনেক বেশি প্রোডাকশন তৈরি করে ফেলতে পারছে। কিন্তু ইন্টারেস্টিং না, যেহেতু ইন্ডাস্ট্রির সংখ্যা বেড়ে যাচ্ছে তার জন্য মানুষের তখনও কাজের অভাব শুরু হয়নি আর কি, হ্যাঁ। দেখো আমরা ইন্ডাস্ট্রিয়াল রেভুলাইজেশনের মধ্যে আমরা এগ্রিকালচার বুম নিয়ে কথা বললাম, আমরা টেক্সটাইল ইন্ডাস্ট্রি নিয়ে কথা বললাম, আরেকটা এই যে দুইটাকেই যে অনেক বেশি হেল্প করেছে সেটা হচ্ছে তোমার ট্রান্সপোর্টেশন রেভলিউশন। ট্রান্সপোর্টেশন রেভলিউশনটা কেন, যে তোমার এই স্টিম ইঞ্জিন বলো, এই স্টিম ইঞ্জিন তোমাকে কি করছে, স্টিম ইঞ্জিন কিন্তু তোমার আহ, যে কোনো জিনিস তোমার তো আসলে ইন্ডাস্ট্রিতে যখন আনতে হচ্ছে তোমাকে র মেটেরিয়াল আনতে হচ্ছে, আবার যে তোমার প্রডিউস মানে প্রোডাক্ট সেটাকেও তো তোমার ডিস্ট্রিবিউট করতে হচ্ছে বিভিন্ন জায়গায়, এটাকেও তো তোমার ফাস্টেস্ট করতে হবে, এবং এই ফাস্টেস্ট করার জন্য তো ট্রান্সপোর্টেশন একটা বিশাল একটা রোল প্লে করছে। যদিও ইংল্যান্ডে ওরা প্রথমে কিন্তু ওয়াটারওয়ে দিয়েই কাজ শুরু করলো, কিন্তু দেখলো যে ওয়াটারওয়ে তো দিয়ে সবসময় সব জায়গায় তুমি করতে পারছো না, তুমি যদি মার্কেটটাকে গ্লোবালাইজ করতে চাও তখন তোমাকে ডিফারেন্ট একটা ওয়ে করতে হবে, বা শুধু ওয়াটারের উপর ডিপেন্ড করলে হবে না, কারণ ওয়াটারের উপর ডিপেন্ড করলে একটা জিনিস দেখা যাচ্ছে ন্যাচারাল কিছু ক্যালামিটিস আছে, তোমার মনসুন সিজন আছে, তখন দেখা যাচ্ছে এটা ডিসরাপ্ট হচ্ছে, তাহলে অন্য কোন উপায় এটাকে আসলে কি করা যায়, মানে এটা মানে তোমার ট্রান্সপোর্ট করা যায়, তখনই যে তোমার তুমি যদি বলো স্টিফেনসনের রকেট যে লোকোমোটিভ স্টিম ইঞ্জিন, যেটা তোমার রেল লাইনকে কি করলো,
তোমার রেলওয়ে বলে একটা ট্রান্সপোর্টেশনকে তোমার ইনোভেশনটাকে কি বলো স্ট্রাইক করলো আর কি, হ্যাঁ, যে তোরা রেল লাইন স্ট্যাবলিশ করলো, এবং এই রেল লাইন দিয়ে দেখা গেল যে তোমার প্রথমে চালু করছে, দেখো কোথা থেকে, লিভারপুল থেকে ম্যানচেস্টার এই পর্যন্ত একটা ফার্স্ট ইন্টারসিটি প্যাসেঞ্জার রেলওয়ে বলতে পারো, যেখানে এটা ওরা স্ট্যাবলিশ করে। তার আগে অবশ্য একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল যে কোলের যে ফ্যাক্টরি গুলো ছিল, কোল ফ্যাক্টরি গুলো আবার একটা তোমার এরকম একটা শুধুমাত্র এই করার জন্য তোমার এই কোল ক্যারি করার জন্য ওরা কিছু তোমার এরকম রেল করে রাখে, যেটা আসলে তখন প্যাসেঞ্জার রেলওয়ে ছিল না, সেটা শুধুমাত্র কোলের জন্য। ওটা খুবই লিমিটেড কিছু এরিয়াতে তোমার ওরা ওই কোলটাকে ওভাবে সাপ্লাই করতো আর কি। সো পরবর্তীতে তোমার এই স্টিফেনসনের রকেটটাই আসলে বলতে পারো ফার্স্ট মডার্ন স্টিম লোকোমোটিভ ইঞ্জিন, যেটা তোমার প্যাসেঞ্জার যে ফার্স্ট প্যাসেঞ্জার ইন্টারসিটি রেলওয়ে টাকে উদ্বোধন করা হয় হচ্ছে 1800, এটা কবে, 1828 থেকে 30-এর মধ্যে আর কি। হ্যাঁ, এটা একটা ইন্টারেস্টিং একটা ছবি, যেটা বলা হয়েছিল যে দ্য রেল রোড হাউ মাচ ইম্প্যাক্ট অন দ্য ব্রিটিশ সোসাইটি আর কি। এটা হচ্ছে ডাব্লিউপি ফ্রিথের একটা পেন্টিং, যে রেল স্টেশনটাকে ও মানে তার পেন্টিং এর মধ্যে ক্যাপচার করার চেষ্টা করলো, এবং ইন্টারেস্টিংলি এখানে সোশ্যাল স্ট্রাটাটা খুব ইন্টারেস্টিংলি এখানে ডিপিক্ট করেছিল, যে দেখো যে একটা এখানে দেখা যাচ্ছে যে একটা পুরো এলিট ক্লাস, হ্যাঁ, যেখানে সুটেড বুটেড, তারপর তোমার ধরো হ্যাট পরা, এখানে এলিট কিছু লেডি, দাঁড়াও, কোথায়, এই যে এখানে লেডি গুলো দেখো, যে এলিট কিছু পিপল, যেখানে তাদের তাদের ড্রেস আপ বলে দিচ্ছে যে দে আর এলিট ক্লাস। হ্যাঁ, এখানে দেখো একটা ওয়ার্কিং ক্লাস, ওয়ার্কিং ক্লাস মানে হচ্ছে তারা তারা সার্ভিস প্রোভাইডার, তারা দেখো মালপত্রগুলো উপরে উঠাচ্ছে, হ্যাঁ, তার মানে একটা ওয়ার্কিং ক্লাস। এদের থেকে আর একটু কম ওয়েলদি পিপল, বোঝা যাচ্ছে তাদের ড্রেস আপ, তাদের যে অ্যাক্টিভিটি, তাদের যে সোশ্যাল অবস্থা, তা থেকে বোঝা যাচ্ছে যে এটা তাদের থেকে একটু মানে সোশ্যালি বা ইকোনমিক্যালি একটু লোয়ার। এটা দেখা যাচ্ছে যে তার থেকে আরো একটু মানে অবস্থায় আছে, যে মানে কি বলবো, ইকোনমিক্যালি ডিপ্রাইভড অবস্থায় আছে। বিভিন্ন ভাবে এটাকে উনি স্ট্র্যাটেজাইজ করার চেষ্টা করেছিলেন তার এই একটা পেন্টিং এর মধ্যে। আবার এখানে দেখো মজার ব্যাপার হচ্ছে কিছু এখানে পেট দেখা যাচ্ছে, হ্যাঁ, যদিও এটা কি আসলে কারো পেট নাকি এটা অ্যাকচুয়ালি স্ট্রে ডগ, এটা এটা এখানে বোঝা যাচ্ছে। এটা একটা হচ্ছে কি তোমার সোশ্যাল ক্যাটাগরি, যে সোশ্যাল স্ট্যাটাসটাকে এখানে বোঝানোর চেষ্টা করেছে। এবং মজার ব্যাপার হচ্ছে তোমার যে প্যাসেঞ্জার রেল, এটার মধ্যেও কিন্তু তোমার বিভিন্ন ধরনের সোশ্যাল স্ট্র্যাটিফাইড করেই কিন্তু কম্পার্টমেন্ট গুলো ভাগ ছিল, আপার ক্লাস, মানে ফার্স্ট ক্লাস, বিজনেস ক্লাস, তারপর সেকেন্ড ক্লাস, এরকম করে কিন্তু তোমার কম্পার্টমেন্টেও ওরকম করে করে ফেললো, যে কিছু ফ্যাসিলিটিস বেশি দিয়ে তোমাকে ফার্স্ট ক্লাস, তারপর বিজনেস ক্লাস, তারপর সেকেন্ড ক্লাস, এরকম করে কিন্তু ক্যাটাগরাইজও হয়ে গেল ওখানে। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার দেখো, যে টোটাল এই যে আর্কিটেকচারটা এখানে বোঝার চেষ্টা করো, যে খুবই স্ল্যান্ডার কিছু তোমার সাপোর্ট, হ্যাঁ, তার মধ্যে যে একটা উপরে যে একটা স্ট্রাকচার, যেটা হচ্ছে সেমি ট্রান্সপারেন্ট বা ট্রান্সলুসেন্ট, যেখান থেকে বোঝা যাচ্ছে যে ন্যাচারাল লাইট এখানে আসছে, হ্যাঁ, এখানে ন্যাচারাল লাইট আসছে। তার মানে কি, এটা একটা লার্জ একটা প্ল্যাটফর্ম, যেখানে তুমি এট এ টাইম অনেকগুলো মানুষকে গ্যাদার করছো। সো ওই যে তোমার নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের যে আর্কিটেকচারাল যে কিছু ক্যারেক্টারিস্টিক ছিল, মনোলিথিক একটা ব্যাপার ছিল, হ্যাঁ, সেই ব্যাপারগুলো কিন্তু এখানে নাই। এখানে কিন্তু অ্যাকচুয়ালি তোমার মানে পারপাস বা ফাংশনালিজমটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে, যে আসলে তোমার এখানে যে লার্জ একটা এরিয়া, এখানে অনেকগুলো মানুষ একসাথে গ্যাদার করবে, এবং এখানে তোমার স্ট্রাকচার এলিমেন্টকে কত মিনিমাইজ করা যায়, হ্যাঁ, ওই সময়কার এই জিনিসগুলো কিন্তু আর্কিটেকচার তুমি বোঝার চেষ্টা করো, যে খুবই স্প্লেন্ডার তোমার সাপোর্ট, সেখান থেকে সে দেখা যাচ্ছে যে তোমার একটা বড় একটা এরিয়াকে সে কভার করছে আর কি। হ্যাঁ, আমি এই কারণে বললাম যে আর্কিটেকচারালি তুমি দেখো যে তখন কনসেপশন চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং মেটেরিয়াল দেখো, তার মানে এটা হচ্ছে বোঝা যাচ্ছে যে আয়রন কলাম, তার উপরে হচ্ছে কি তোমার মানে স্টিল রট আয়রনের বিম, তার মানে কি স্ট্রাকচারাল যে একটা ক্যারেক্টারিস্টিক ছিল সেটার সেই প্যারাডাইমটা শিফট হয়ে গেছে। তখন দেখা যাচ্ছে যে এই ধরনের মেটেরিয়াল দিয়ে আসলে এই ধরনের স্পেসটাকে কি করতে হবে, তৈরি করতে হবে আর কি। হ্যাঁ, এই কনসেপশনটা তখন মানুষের মাথায় আস্তে আস্তে স্ট্রাইক করা শুরু করো। তার মানে কি তোমার ফাংশনালিজম চেঞ্জ হচ্ছে, কারণ আগে তো তোমার এরকম বড় কোনো প্ল্যাটফর্মই দরকার ছিল না, যেখানে এট এ টাইম এতগুলো মানুষ একসাথে মুভ করতে পারে। তখন তো আর এরকম মানে পাবলিক ট্রান্সপোর্টেশনের এরকম কোনো হাব ছিল না, যেখানে মানুষ আসবে, গ্যাদার করবে, এট এ টাইম মানুষ ঢুকবে, বের হবে। হ্যাঁ, দেখো তার মানে কি
তোমার টোটাল এই ইন্ডাস্ট্রিয়াল রিভোলাইজেশনের কারণে তোমার যে স্পেসের যে কনসেপশন সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ। এবং সেই চেঞ্জের সাথে সাথে তখন তোমাকে আর্কিটেকচার বা স্ট্রাকচারাল যে শিফট, সেটাও তো কিন্তু আলটিমেটলি বোঝা যাচ্ছে, মানে তার এই পেন্টিংটাই কিন্তু ওইটার একটা সাক্ষী বলতে পারবে, এভিডেন্স বলতে পারো যে হাউ দ্য স্পেসেস, দ্য ক্যারেক্টারিস্টিক স্ট্রাকচার হ্যাজ চেঞ্জ। এবং ইন্টারেস্টিং দেখো যে সাসপেন্ডেড একটা লাইট, যে এখানে রাতের বেলা তোমাকে লাইট দেওয়ার জন্য, মানে ক্যারেক্টারিস্টিক্স তো চেঞ্জ হচ্ছে আর কি, হ্যাঁ। যে শুধু তুমি শুধুমাত্র এলিট ক্লাস পিপলের জন্যই তুমি কাজ করবা তা না, হ্যাঁ, কমন পিপলদের জন্য তোমার কিছু স্পেসেস তৈরি করতে হচ্ছে। সেই রেলরোডের ইন্টারেস্টিং ব্যাপার দেখো যে 1845 থেকে শুরু করে 1914-এ, তোমার 1845-এ এই যে ব্ল্যাক লাইন গুলো দেখছো, দিস ইজ দ্য লাইন যেটা তোমার অ্যাকচুয়ালি তো 1828 থেকে 30-তে প্রথম তোমার রেল লাইন স্টাবলিশ করা হয়, হ্যাঁ। সেটা শুধু ছিল লিভারপুল থেকে ম্যানচেস্টার। সেটা 1845-এর মধ্যে হচ্ছে তোমার এই পুরা মোটামুটি এডিনবার্গ, লন্ডনটা এই জায়গায়, এইটা পুরা তোমার চ্যানেল, এটা ছিল ম্যানচেস্টার। সো এটা 1854-এ দেখো মোটামুটি পুরা অলমোস্ট ব্রিটেনের অনেকগুলো জায়গা তুমি কানেক্ট করছো। 1876 এর অবস্থা দেখো এবং 1914 অবস্থা দেখো, পুরো জালের মতো। তার মানে এমন কোনো জায়গা নাই তুমি ইংল্যান্ডে তুমি আসলে রেল লাইন দিয়ে যেতে পারবা না আর কি। হুম। সেখানে বাংলাদেশের কথা চিন্তা করো, এই 21st সেঞ্চুরিতেও আমরা আসলে রেল লাইন দিয়ে কতটুকু জায়গা কভার করতে পেরেছি, যে মাত্র আমাদের ঢাকা টু কক্সবাজারের রেল লাইন উদ্বোধন করা হচ্ছে, এটা নিয়ে আমরা কত হ্যাপি। আর এটা আমি 1914-এর কথা বলছি। আহ তারপর হচ্ছে কি রবার্ট ফুটন্সের স্টিমশিপ। তার মানে দেখো আমরা আগে দেখলাম যে জেমস ওয়াটের স্টিম ইঞ্জিন, হ্যাঁ। তারপরে হচ্ছে গিয়ে তোমার স্টিফেনসনের হচ্ছে গিয়ে রকেট রকেট ইঞ্জিন, যেটা স্টিম, যেটা রেল লাইনকে বা লোকোমোটিভ তোমার রেল লাইন আবিষ্কারের জন্য প্রথম ওটা হেল্প করেছে। তারপর রবার্ট ফুটন্সের স্টিম শিপ, যেটা যে বড় শিপ, যে তোমার এট এ টাইম অনেকগুলা জিনিসকে তুমি ট্রান্সপোর্ট করতে পারবা, সেখানে সেই ইনভেনশন করা শুরু করলো আর কি। ছোট ছোট বোট না, হ্যাঁ, তুমি বোট দিয়ে আর তুমি ট্রান্সপোর্ট করবে না, তুমি বড় একটা শিপে তুমি এটাকে নিয়ে যেতে পারছো আর কি, হ্যাঁ। তো দিস আর দ্য থিংস যেটা আসলে তোমার কন্টিনিউয়াস তোমার কি হচ্ছে, যে আহ, আহ, তোমার মানে মুভ করছে আর কি জিনিসপত্র আর কি, তোমার ট্রান্সপোর্টেশনের যে রেভলিউশনটা হচ্ছে সেটা আমরা এখানে বোঝানোর চেষ্টা করছি। So 5 things about industrial revolution: invention of machines, especially steam engine, নিউ বিল্ডিং, ফ্যাক্টরিজ এন্ড মিলস। এই যে একটু আগে বললাম যে তোমার বিল্ডিং এর ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হচ্ছে, যে ফ্যাক্টরি এবং মিলস, রেলওয়ে, রেল রোড, ওগুলাও তোমার একটা বিল্ডিং এর টাইপোলজি। ইজি ট্রান্সপোর্টেশন, ট্রেন, স্টিমশিপ, মোটরাইজড ভেহিকেল। চেঞ্জেস ইন সোশ্যাল স্ট্রাকচার, বুর্জুয়াস এন্ড ওয়ার্কিং ক্লাস এন্ড আরবানাইজেশন। এবং কমিউনিকেশন অ্যাজ সাচ এস টেলিগ্রাফ। এবং এটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার, কারণ হচ্ছে কি দেখো যে তুমি যখন এই বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল তোমার ইয়া হচ্ছে, তোমার বিজনেস ট্রেন করছো, তখন তুমি ধরো একটা তোমার তো কমিউনিকেশনটাও ফাস্টেস্ট হতে হবে আর কি, হ্যাঁ। কারণ তুমি আসলে কিভাবে আসলে কমিউনিকেট করবা যে তুমি এত পরিমাণ জিনিস তুমি সাপ্লাই পাঠিয়েছো, বা তোমার এতটুকু জিনিস লাগবে। ওটা করতে হলো তখন মানুষকে মুভ করতে হতো কাগজ নিয়ে, চিঠি নিয়ে, হ্যাঁ। যে সেটা আবার সে মানুষ যাবে, পৌঁছাবে, তখন সে জানতে পারবে। তার মানে কি এর চেয়েও ফাস্টেস্ট কোনো কমিউনিকেশন মেথড লাগবে, যাতে তুমি তাকে দ্রুত জানাতে পারো যে আই হ্যাভ, মানে আমার এত পরিমাণ জিনিস লাগবে, বা আমি তোমাকে এতটুকু জিনিস পাঠিয়েছি, হ্যাঁ। এই যে কমিউনিকেশনটা, কারণ তুমি তো যখনই তুমি বিশাল ট্রেড এন্ড কমার্সটাকে এভাবে স্প্রেড করে দিয়েছো, তখন তো তোমার তো কমিউনিকেশন ফাস্টেস্ট হতে হবে। তো টেলিগ্রাফ তখন আবিষ্কার হলো, যে কিভাবে তুমি আসলে বিভিন্ন মানে মোর্স কোড দিয়ে কোড পাঠাবা, যে কোড পাঠাবে ওখানে তো আর তুমি বড় করে চিঠি লিখবা না, তুমি জাস্ট ওকে কোড পাঠাবা, যে তোমার আসলে একদম টু দা পয়েন্টে তুমি তাকে কিছু ইনফরমেশন পাঠাচ্ছ, যে তোমার কি কি লাগছে সেটা তোমার জাস্ট জানানোটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তার মানে কি কমিউনিকেশনটাও একটা ফাস্টেস্ট কোনো একটা ওয়ে তখন তোমার লাগবে, যেটা হচ্ছে তখন টেলিগ্রাফ তৈরি হলো আর কি, মানে টেলিগ্রাফের ইনভেনশন হলো। এটা তো আমরা বলছি যে ইন্ডাস্ট্রিয়াল রেভুলাইজেশনটা কিভাবে পুরো সোসাইটিকে গ্র্যাব করে ফেললো, কিন্তু এটার তো ইম্প্যাক্টও নিশ্চয়ই আছে। ইম্প্যাক্ট নানান ভাবে আছে, কিছু আছে যে সোশ্যাল ইম্প্যাক্ট, ইকোনমিক্যাল ইম্প্যাক্ট, তারপর হচ্ছে আরবান ইম্প্যাক্ট, হ্যাঁ। সেটা নিয়ে এখন আমরা একটু আলোচনা করবো যে আসলে ওই ইম্প্যাক্ট গুলা কি।
এই মজার ব্যাপার হচ্ছে যে এই যে তোমার টোটাল ইন্ডাস্ট্রিয়াল রেভলাইজেশনের সময় যে তোমার এই যে বিভিন্ন ধরনের এই যে ফ্যাক্টরি হচ্ছে, স্টিম ইঞ্জিন, রেল রোড, হ্যাঁ, এগুলো কিন্তু কোনোটাই খুব একটা প্ল্যান্ড ওয়েতে হচ্ছে না। তখন কিন্তু মানুষের সিটির বিউটিফিকেশন বা কোথায় এস্টাবলিশ করছে বা ফ্যাক্টরিটা দেখতে কেমন, দোজ আর দ্য মানে ওটা 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 কনসার্নই না। হুম। একটু আগে একটা ছবি দেখলা, যে ছবিটা দেখলা যে স্টিম ইঞ্জিনের এখানে কি হচ্ছে, দেখো প্রচুর কালো ধোঁয়া, কারণ তুমি যখনই একটা কোলকে তুমি ইয়া করছো, বার্ন করছো, তখন তো ও অবশ্যই তোমার এনভায়রনমেন্টাল কিছু ইস্যুস তো এখানে চলেই আসছে। হ্যাঁ। সো এই যে ব্যাপারগুলা, তখন ওগুলা কিন্তু ইম্পর্টেন্ট ইস্যু না, তখন ওরা হচ্ছে প্রচুর পরিমাণ ফ্যাক্টরি স্ট্যাবলিশ করছে, এগুলো থেকে কিভাবে তোমার সাপ্লাই করবে, কিভাবে র মেটেরিয়াল আনবে, কিভাবে বিভিন্ন জায়গায় পাঠাবে, ওগুলো হচ্ছে মেইন কনসার্ন। হ্যাঁ। এই মেশিনটা কিভাবে চালাবে, মেশিনটাকে হাউস করবে কিভাবে, হ্যাঁ, বড় জায়গা লাগবে, দিস আর দ্য কনসার্ন। আদার্স কিন্তু তখন আদার ইস্যুগুলো তখন আর কিন্তু কনসার্ন না আর কি। হ্যাঁ। তো তার মানে কি, ল্যাক অফ কনসার্ন ফর ডেভেলপিং টেকনোলজিস, ওরা কিন্তু কনসার্নই নাই যে এই টেকনোলজিটাকে ওরা যে বিভিন্নভাবে ব্যবহার করছে সেই ইম্প্যাক্ট নিয়ে কিন্তু ওরা আসলে কি করছে না, চিন্তা করছে না। ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি মোর এফিশিয়েন্ট মিনস টু অ্যাকমপ্লিশ ভেরিয়াস টাস্ক, মাইনিং, উইভিং, স্পিনিং, এটসেট্রা, মেশিন ওয়ার্ক রিপ্লেস হ্যান্ড ওয়ার্ক, এবং সো ইনক্রিজ ইন পপুলেশন, রাইজ নিউ আরবান ক্লাস, ফ্যাক্টরি টাউন্স, ইমপ্রুভ লিভিং কন্ডিশনস। হ্যাঁ। দিস আর দ্য ইস্যুস, যে ওরা বিভিন্ন ধরনের স্পিনিং ইন্ডাস্ট্রি করছে, উইভিং ইন্ডাস্ট্রি করছে, মাইনিং ইন্ডাস্ট্রি করছে, মানুষ মানে হ্যান্ড ওয়ার্কটাকে তুমি মেশিনে রিপ্লেস করছো, প্রচুর পরিমাণ প্রোডাকশন করছো। অলরেডি আমরা বলেছি বিভিন্ন ধরনের ক্লাসেস এখানে আগে ছিল, যেমন রাজতন্ত্র এবং প্রজা, এই দুইটা ভাগে ছিল, তারপর মাঝখানে ক্যাপিটালিজম চলে আসলো। তার মানে কি, এই যে যারা ফ্যাক্টরি যারা ওনার তারা হচ্ছে ক্যাপিটালিস্ট, তাদের আন্ডারে কাজ করছে ওয়ার্কার ক্লাস। তার মানে কি, দেখো সমাজে কিন্তু অলরেডি অনেকগুলা স্ট্র্যাটা তৈরি হয়ে গেল, এবং তার মধ্যে ওয়ার্কিং ক্লাসের মধ্যেও দেখা গেল যে আবার দুই তিন রকমের একটা স্ট্র্যাটা চলে আসলো, যারা একদম লোয়ার ক্লাস, তারপরে আবার মিডল একটা লেভেল, তারপর আবার যারা একটু কাজের স্কিল, তারা তখন একটা স্কিল লেবার হিসেবে তাদের তখন একটা সমাজে অন্য ধরনের একসেপ্টেন্স তৈরি হয়ে গেল আর কি। হ্যাঁ। এবং কান্ট্রি সাইড থেকে আগেই বলেছি যে 15% যে রুরাল আরবান এরিয়া ছিল সেটা 85% হয়ে গেল অলমোস্ট 50 ইয়ার্স এর মধ্যে। তখন অলমোস্ট সবাই তখন শহর কেন্দ্রিক, এবং শহরে কিন্তু তাদের থাকার ব্যবস্থাও করতে হবে, শুধু তো আসলেই হবে না। তার মানে কি, দেখো যে অলরেডি আরবানাইজেশন হ্যাজ স্টার্টেড, যেখানে তোমার প্রচুর মানুষ শহরমুখী, এবং তাদের থাকার ব্যবস্থা, তাদের খাওয়ার জায়গা, তাদের জন্য বিভিন্ন ফ্যাসিলিটিস, এগুলা কিন্তু তখন একটা ইস্যু হয়ে গেল। এবং এইগুলোর মধ্যে দেখো তার মানে কি, বিল্ডিং টাইপোলজি চেঞ্জ হয়ে যাচ্ছে, বিল্ডিং এর মেটেরিয়াল চেঞ্জ হচ্ছে, তোমার স্ট্রাকচার ডিজাইন নিয়ে তখন একটা নো হাউ তোমার তৈরি হচ্ছে আর কি, যে আসলে স্ট্রাকচার মেটেরিয়াল গুলোকে তুমি কিভাবে ব্যবহার করবে, পসিবল প্রেডিক্ট দ্য বিহেভিয়ার অফ দ্য মোস্ট স্ট্রাকচারাল মেটেরিয়ালস। হ্যাঁ। এবং তোমার ডেসক্রিপটিভ জিওমেট্রি, যেটা আমরা আগে এনলাইটমেন্ট পিরিয়ডে দেখেছিলাম, যে আসলে টোটাল একটা ড্রয়িং করে টোটাল জিনিসটাকে করার একটা ব্যাপার চলে আসলো। এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, তখন এই সময়টাতেই আসলে সেপারেশন বিটুইন আর্কিটেকচার এবং ইঞ্জিনিয়ারিং বলতে পারো আর কি, কারণ আর্কিটেক্টরা তখন কিন্তু স্টিল কনজারভেটিভ একটা মোডে খেলছে। আর তখন ইঞ্জিনিয়ার বা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা তখন দেখা যাচ্ছে, বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার দেখা যাচ্ছে যে ওই ওখান থেকে সরে যাচ্ছে আর কি। তার মানে কি, আগে যাদের ইঞ্জিনিয়ারিং বলতে আমরা মানে একজনই মোটামুটি সব ধরনের ইঞ্জিনিয়ারিং করতো তা না, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মেশিন মেড, মেশিন রিলেটেড কাজের মধ্যে মনোযোগ দিয়ে দিল, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা তখন মোর ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরি বানায়। হুম। তখন কিন্তু আর্কিটেক্টরা এসব নিউ বিল্ডিং বা নিউ স্ট্রাকচার নিয়ে বদার্ড না, তারা কিন্তু স্টিল অ্যারিস্টোক্রেটদের নিয়ে মোর কনজারভেটিভ ম্যানারেই কাজ করছে। হ্যাঁ। তার মানে কি, অলরেডি এখানে একটা শিফট হয়ে গেল আর্কিটেক্ট ভার্সেস ইঞ্জিনিয়ার। এবং তোমার যেটা হলো, এই যে অলরেডি যে বললাম যে আর্কিটেক্ট হচ্ছে সিটি বিল্ডিং, হ্যাঁ, ওগুলা নিয়ে মোর না, আগে ছিল যে তোমার ধরো একজনই হচ্ছে মেকানিক্যাল ডিভাইস, অ্যাস্ট্রোনমিক্যাল ইনস্ট্রুমেন্ট, সিটি, গুলো সবই করতো, কিন্তু পরবর্তী সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, এই শিফটেড গুলা হয়ে গেল আর কি। হ্যাঁ। এবং দেখা গেল যে সিভিল ইঞ্জিনিয়ার রোড, ব্রিজ, ফ্যাক্টরি, ওয়্যারহাউস, হ্যাঁ, ওগুলা কনস্ট্রাকশন করছে, আর আর্কিটেক্টরা মোর হচ্ছে কনস্ট্যান্ট অ্যাস্থেটিক এবং সিম্বলিজম নিয়ে আর কি। হ্যাঁ। ইমপ্রুভড এবং মেটেরিয়াল দেখা গেল আয়রন, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, রট আয়রন, বিভিন্ন ধরনের টেন্সাইল এবং কম্প্রেসিভ স্ট্রেংথ আলা মেটেরিয়াল নিয়ে তখন সিভিল ইঞ্জিনিয়াররা বা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা কনসার্ন, রাদার দেন হচ্ছে কি তোমার আর্কিটেক্টরা আর কি।
ইন্টারেস্টিং ব্যাপার এই ছবিটা দেখো, যে আমরা একটা প্রথম একটা ছবি দেখেছিলাম না ইংল্যান্ডের, যে ওখানে প্রচুর ফার্মল্যান্ড, গ্রিন, লেজারলি ওরা বসে কাজ করছে, হ্যাঁ, দুইটা লাইফস্টাইল দেখা যাচ্ছে তার পাশে। ওয়েরাজ দেখো খুব অল্প সময়ের মধ্যে ইংল্যান্ডের পিকচারটা এভাবে চেঞ্জ হয়ে গেল, যেখানে খুব দূরে তোমার ল্যান্ডস্কেপে কিছু দেখা যাচ্ছে যে তোমার আহ আহ, ইয়ে আছে, গ্রিন এরিয়া আছে, আর মোর মোরলেস সবটাই তোমার কি হচ্ছে, ফ্যাক্টরি এবং ইন্ডাস্ট্রি স্ট্যাবলিশমেন্ট দেখা যাচ্ছে, এবং খুবই আরবানাইজেশনটাও হচ্ছে খুব অ্যাব্রাপ্ট ভাবে, খুব ডেভেলপড বা কোনো প্ল্যান ওয়েতে না। এবং তার পাশে এই ইন্ডাস্ট্রিগুলোর পাশে দেখা যাচ্ছে যে ছোট ছোট স্লামের মতো হাউস, যেখানে তোমার অ্যাকচুয়ালি মানুষজন এইসব জায়গায় তখন দেখো যে গ্যাদার, এখানে একদল গ্যাদার করছে, এখানে একদল গ্যাদার করছে, মানে এই যে একটা কালারটা যে একটা খুবই গ্রেইশ কালার, তার মানে কি টোটাল ওই এনভায়রনমেন্টটাকে বোঝানোর চেষ্টা করছে যে তোমার ওই যে একটা গ্রিন, একটা যে খুব কাম রুরাল একটা সেটিং ছিল, সেটা এখন আর নাই। এটা প্রচুর তোমার দেখো যে কালো ধোয়া, একটা গ্রে, অলরেডি তোমার গ্রে এরিয়া তৈরি হয়ে গেছে তোর সিটির মধ্যে, এবং এরকম তোমার মানে থাকার জায়গাগুলো ভেরি পোর কন্ডিশন এখানে দেখা যাচ্ছে আর কি। তার মানে কি দেখো টোটাল শিফটেড, যে আমার যে কান্ট্রি সাইডের যে ক্যারেক্টার ছিল, আরবানাইজেশনের কারণে সিটিগুলোর চেহারা হয়ে যাচ্ছে খুবই পুয়ার, এবং প্রচুর মানুষ এট এ টাইম শহরের মধ্যে আসছে। দেখো যে প্রচুর আহ, আহ, ইয়াতে করে বিভিন্ন ধরনের লরিতে করে তোমার প্রচুর র মেটেরিয়ালস আসছে, মানুষজন চলাফেরা করছে, বিভিন্ন ধরনের ট্রান্সপোর্টেশন একটা লাইনের মধ্যে। এখানে দেখো বিগ কিছু, যদিও এটা আরো অনেক পরের ছবি, এটা 18th সেঞ্চুরি, আরো মিড অফ 18th সেঞ্চুরি, আমরা যে যে সময়টার কথা বলছি এটা আরো আর্লি, যেখানে এত এত উঁচু বিল্ডিং তখনো আসে নাই আর কি আসলে। কিন্তু অ্যাকচুয়ালি মোটিভটা বোঝানো যে তোমার প্রচুর মানুষ শহরমুখী হচ্ছে এবং শহর কেন্দ্রিক হয়ে যাচ্ছে, যেটা একটু আগে বললাম যে র্যাপিড গ্রোথ অফ সিটিজ। হ্যাঁ, তোমার কারণ ওয়ার্কাররা সবাই সিটিতেই আসতে চায়। এবং এটাকে এখন আমরা কি বলবো, এটাকে আমরা কি ব্লেসিং বলবো না কার্স বলবো, এটা ঠিক আমরা তখনও, ওরা তখন একটা দল তখন এটা নিয়ে কনসার্ন হওয়া শুরু করলো যে এটা আসলে কি। এই দেখো যে ওয়ার্কিং ক্লাস, দে ডোন্ট হ্যাভ সো মাচ মানি টু স্পেন্ড অন দেয়ার লিভিং, কারণ তারা একটা এমন তাদের, তাকে কিন্তু লো পেডে করা হয়। এবং ক্যাপিটালিজমের শুরুটা কিন্তু এই কারণে যে ক্যাপিটালিস্টরা কিন্তু অনেক টাকা ওরা বাড়িয়ে ফেলছে, ভেরিয়াস ওয়ার্কার ক্লাসকে কিন্তু ওরা আসলে খুব বেশি টাকা পে করছে না, তারা কিন্তু খুব লো পে করে ওদেরকে দিয়ে কাজ করাচ্ছে। এবং আরো ইন্টারেস্টিং ব্যাপার আমরা পরে দেখবো যে মানে লো পেটা কতটা পে, কতটা কম আর কি। তার আগে দেখো তাদের বাসস্থানের অবস্থা, যে একটা স্লাম ক্যারেক্টারটা, ইন্ডাস্ট্রিয়াল রিভলাইজেশন কিন্তু যে স্লাম যে গ্রুপটা, সেটার একটা উদ্ভাবন, মানে মানে তার তারা ইনিশিয়েটর বলতে পারো আর কি। হ্যাঁ, এটা দেখো এট এ টাইম একটা ছোট্ট জায়গার মধ্যে কতগুলো মানুষ একসাথে থাকছে, এবং দে আর লিভিং ইন ভেরি পুয়ার কন্ডিশন। তাদের এই জায়গা থেকে বোঝা যাচ্ছে মহিলারা এখানে কাপড় নাড়ছে, এখানে লোকরা বসে বসে গল্প করছে, বাচ্চারা খেলছে। তো এটা থেকে বোঝা যাচ্ছে যে এটা নিউ ওয়ে অফ লিভিং ইন আ সিটি আর কি, যেটা আগে তারা রুরাল বা কান্ট্রি সাইডে থাকতো আর কি। হ্যাঁ, দিজ আর দ্য বুর্জুয়া ক্লাস, যাদের নতুন নিউ মানি হচ্ছে, তারা তখন কি করছে, অ্যারিস্টোক্রেট পিপলদের সাথে নিজেদেরকে খুব মার্চ করার চেষ্টা করছে, বিকজ দে হ্যাভ নিউ মানি, দে আর নিউ নিউ বলতে পারো যে রিচ পিপল। তারা তখন চেষ্টা করছে যে যারা যারা একটু এলিট ক্লাস বা অ্যারিস্টোক্রেট, তাদের মধ্যে মিশে যেতে, তাদের সাথে বিভিন্ন ধরনের অ্যাডভান্টেজ নিতে, মহিলারা, হ্যাঁ, বা লোকরা, কারণ তারা, তাদের কাছে এখন পয়সা আছে, তারা দে ক্যান এফোর্ড দিস লাক্সারি থিংস। সো ব্লেসিং এন্ড কার্স এই কথা এই কারণে বলছি যে যদিও তোমার প্রচুর ও নতুন নতুন জিনিস উদ্ভাবন করেছে, ইকোনমিকে অনেক বেশি বুস্ট করেছে, হ্যাঁ, মানুষের মধ্যে প্রচুর, যেটা আগে ছিল শুধু এলিট ক্লাসরা বা অ্যারিস্টোক্রেট পিপলরাই শুধু কনজিউম করতে পারতো, হ্যাঁ, সেটা এখন সাধারণ মানুষরাও ব্যবহার করতে পারছে। আগে যেমন ধরো সিল্ক বা সোপ, এই ধরনের জিনিসপত্রগুলো শুধুমাত্র অ্যারিস্টোক্রেট পিপলদের জন্য ছিল, সাধারণ মানুষ একটু চোখেও দেখতে পারে। বাট এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে, হ্যাঁ, সোপ বলো, সিল্ক মেটেরিয়াল বলো, এটা সাধারণ মানুষেরও তোমার ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসছে। সো এটা মেবি একটা ব্লেসিং। বাট এই যে যারা বিহাইন্ড দ্য সিন কাজ করছে, যে ওয়ার্কার গ্রুপরা, তাদের জন্য কিন্তু একটা কার্স। হ্যাঁ, এবং কিভাবে এই যে ওয়ার্কার ওয়ার্কার ক্লাসরা, সেটাকে দেখা যেত কি এখানে কিন্তু মহিলারা এবং বাচ্চারাও কাজ করতো, এবং মহিলারা এবং বাচ্চারা কিন্তু তোমার অনেক কম, 2/3 অফ ওয়ার্কফোর্স কিন্তু ছিল তোমার এই টোটাল এই ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রির মধ্যে, যে এই টোটাল মানে ছেলেদের পাশাপাশি বাচ্চারা এবং উইমেনরাও কিন্তু লেবার ফোর্সের বেশ জায়গাটা দখল করেছিল। কিন্তু আনফর্চুনেটলি এই এই তোমার উইমেনদেরকে এবং চিলড্রেনদেরকে
প্রপার পে করা হতো না। দে ওয়ার্ক 16 আওয়ার 6 ডেজ ইন আ উইক, অনলি হাফ অফ দ্য ওয়েজেস। অর্থাৎ ছেলেরা যে টাকাটা পেত তার থেকে হাফ ওয়েজেসে ওরা কাজ করতো 16 আওয়ার 6 ডেজ। ওয়ারেস বাচ্চাদের তো আরো খারাপ অবস্থা, বাচ্চাদেরকে ওরা শুধুমাত্র খাওয়ার বিনিময়ে কাজ করাতো। কারণ খুব 5-6 বছরের বাচ্চারা এমনও করতো যে প্রচুর ডকুমেন্টারি দেখতে পাবা এটার উপরে, যে তোমার বাচ্চাদের শিকল দিয়ে পা বেঁধে রাখতো তোমার মেশিনের সাথে, কারণ যারা যাতে ওরা ওখানে নড়তে না পারে। এবং যে এবং ওরা এক জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র, যেহেতু একটা, তোমাদেরকে আগেই বলছি পপুলেশন বুম। একটা সময় দেখা গেল যে এতগুলা মুখকে তো ফিট করতে হবে, তখন দেখা যাচ্ছে সবাই আসলে কাজে ঢুকছে। এবং অনেক বেশি বাচ্চাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওরা ওদেরকে 3 বেলা খাবার দিবে এই শর্তেই সে কাজ করছে, কারণ ক্রাইসিস অফ ফুড, তখন তারা খাবার পাচ্ছে না। They don't have any meal breaks, security of employment, and women has to work while pregnant. They work in very poor condition, like crowded, dimly lit, lack of ventilation, dirty, dusty, dangerous, and unhealthy. এবং ওইসব ইন্ডাস্ট্রির ভিতরে কিন্তু খুব একটা তোমার গুড এনভায়রনমেন্টে ছিল না, খুবই অল্প লাইট ছিল, কারণ ওগুলো তো আসলে খুব প্রপার ওয়েতে বানানো ছিল না, শুধুমাত্র তোমার বিশাল তোমার ইন্ডাস্ট্রি ওয়্যার হাউসের মতো যেখানে মেশিনারিজ গুলো ফিটিং করে, সেটাই আসলে মেইন উদ্দেশ্য। সেখানে যারা এমপ্লয়ার আছে তাদের সেফটি সিকিউরিটি, তাদের যে হেলথ, ওইটা কোনো ইস্যুই ছিল না। হ্যাঁ, এবং আরো একটা ব্যাপার ছিল যে এই যে মেশিনারিজ গুলো কিভাবে চালাতে হয়, অনেক ক্ষেত্রে দেখা যেত যে তাদেরকে তাদের প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে। এবং অ্যাক্সিডেন্ট হচ্ছে মানে কি, বিভিন্ন ধরনের মেশিন চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে। আবার তোমার ধরো প্রচুর মেশিন থেকে বিভিন্ন কেমিক্যালস, তোমার যে গ্যাস বের হচ্ছে সেটার কারণেও তোমার বিভিন্ন ধরনের ডিজিজ হচ্ছে, তাদের ডাইজেস্টিভ প্রবলেম হচ্ছে। একভাবে দাঁড়িয়ে থেকে কাজ করার জন্য নড়তে দিত না, তার বিভিন্ন ধরনের লিম সমস্যা হচ্ছে, ইয়ার প্রবলেম হচ্ছে, মানে কানে শোনা, মানে মানুষ মানুষ কানে কম শোনা শুরু করলো। হ্যাঁ, তার মানে কি দে হ্যাভ সো মেনি প্রবলেমস তখন অ্যারাইজ করা শুরু করলো আর কি। হ্যাঁ, এবং 1840-তে ফার্স্ট রিফরমেশন ইন ওয়ার্কিং আওয়ার, যে উইমেন হ্যাজ টু ওয়ার্ক 8 থেকে 10, এবং তাদেরকে তখন তোমার মানে ওয়েজেস এর মধ্যেও তখন তোমার কি করা হলো যে তোমার মানে এটা বাড়াতে হবে আর কি, এভাবে হবে না। 1851-এ ম্যারি ইমারসন ওয়ার্ক ফর উইমেন এম্পাওয়ারমেন্ট, এনগেজ উইমেন ইন পলিটিক্স এন্ড সোশ্যাল রিফরমেশন এন্ড সো। তার আগ পর্যন্ত কিন্তু উইমেনদেরকে আসলে মানুষ হিসেবেই গণ্য করা হতো না। হ্যাঁ, এবং তাদের কিন্তু ভোটিং রাইট ছিল না মহিলাদের, মহিলারা কিন্তু ভোট করতে পারতো না। এবং এই ম্যারি এমারসনই আসলে প্রথম বলতে পারো যে মহিলা যারা আসলে এই যে উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে প্রচুর কাজ করেন, এবং তাদেরকে সমাজে তাদের যে একটা সে আছে এবং তাদেরও যে একটা অধিকার আছে, সে রাইটটাকে নিয়ে উনি প্রচুর পরিমাণ কাজ করেন। দিস আর দ্য পিকচার্স অফ দ্য ফ্যাক্টরি, যে কি অবস্থা দেখো, যে প্রচুর পরিমাণ মানে ওয়েস্টেজ, তোমার ক্যারিং যে কার্ড গুলো আছে, তোমার যে প্রচুর পরিমাণ মেশিন চালার কারণে সারফেস গুলো হচ্ছে ডার্ক এবং গ্রে এবং ফিউম। সো দিস আর নট হেলদি এনভায়রনমেন্ট অফ কোর্স। এটা হচ্ছে কি যে থাকার জায়গাগুলো দেখো, একটা একটা ফ্যামিলি কতগুলো বাচ্চা আছে, 6টা না 7টা বাচ্চা আছে, 1 2 3 4 5 6 7টা বাচ্চা ছিল আর কি। হ্যাঁ, মানে এই একটা ছোট রুমের মধ্যে দেখো, মানে এই একটাই ছোট রুম, এখানে কিন্তু কুকিং করছে, এখানেই তার থাকার ব্যবস্থা এই একটা রুমের মধ্যে। কারণ যেহেতু তারা শহরে চলে আসছে, ওখানে তো আসলে থাকার জায়গা এক্সপেন্সিভ, এবং তাদের পক্ষে এতগুলা বাচ্চাকে ফিট করাও পসিবল না। তখন দেখা যাচ্ছে যে ছোটগুলা ছাড়া এরা সবগুলা কিন্তু কাজ করে, বাবা মা এরা সবাই তখন ফ্যাক্টরিতে কাজ করে, কারণ তা না হলে এটা সম্ভব না ফিট করা। এটা একটা খুবই মানে বিখ্যাত ছবি বলতে পারো, যেখানে দেখাচ্ছে যে বাচ্চাগুলা ফ্যাক্টরিতে কাজ করার এক ফাঁকে সেখানে, যেগুলো কিন্তু কোনোটার বয়সে 5-6 বছরের বেশি না, 5 ইয়ার্স অনওয়ার্ড ওরা ফ্যাক্টরিতে কাজ করা শুরু করে। এই মেশিন গুলার রেসপেক্টে ওদের ইয়া দেখো, সাইজ দেখো, যে তাদের তাদের কি সময় সময় তাদের মেশিনের উপর উঠেই তোমাকে এই টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কাজ করতে হচ্ছে। দিস আর দ্য ফেসেস অফ মানে চাইল্ড লেবার, যেটা পরবর্তীতে তোমার তোমার কি করা হয়, চাইল্ড লেবারদের উপরে তোমাদের ব্যান করা হয় গভর্নমেন্ট থেকে, যে না তোমরা এই যে, কারণ দেখো যে চাইল্ডদেরকে কোনো টাকা দেওয়া লাগছে না, ওরা বিনা পয়সায় এখানে খাচ্ছে, মহিলাদেরকে হাফ অফ দ্য ওয়েজেস এ কাজ করাচ্ছে, তার মানে ক্যাপিটালিস্টরা আরো ক্যাপিটালিজম বাড়াচ্ছে। ওরা তখন মানে ওরা লেবারদেরকে কাজ করাচ্ছে, কিন্তু সেই পরিমাণ কি দিচ্ছে না ওদেরকে, মানে ফ্যাসিলিটি তো নাই, মানে ওয়েজেসও দিচ্ছে না আর কি। হ্যাঁ, সো তখন আস্তে আস্তে তোমার উইমেন এম্পাওয়ারমেন্ট, লেবার ইউনিয়ন, এগুলা তখন আস্তে আস্তে তোমার আহ তৈরি হয় আর কি। তার মানে দেখো যে আরবানাইজেশন, ক্যাপিটালিজম এবং এক্সপ্লয়টেশন, যে যেহেতু ক্যাপিটালিস্ট এক্সপ্লয়েট করছে লেবার ইউনিয়নকে, তখন আসলে লেবার ইউনিয়ন ফর্ম করা হয় আর কি।
এবং সাথে সাথে উইমেনদের এম্পাওয়ারমেন্টের জন্য তখন তোমার একটা গ্রুপ অফ পিপল তখন মানে প্রোটেস্ট করা শুরু করে। So women begin to take jobs in factories, performing manual labor, skill craft. Women are also paid less, এটা তো অলরেডি বলেছি, এবং not much more than children. তখন আস্তে আস্তে ওরা অর্গানাইজ হওয়া শুরু করে, এবং তারা তখন তাদের রাইটসটাকে, তাদের রাইট কি সেটার উপরে তখন ওরা ওরা কাজ করা শুরু করেছে। না, উই অলসো নিড রাইট অ্যাজ এ সিটিজেন, নট অ্যাজ আ উইমেন। তো জাস্ট একটা ছবি বোঝানোর জন্য যে একটা উইমেনকে তোমাকে কতগুলো স্টেপ পার হতে হবে তোমার সমাজের একদম টপে যেতে হলে। সো ফার্স্ট বলতে পারো যে ফার্স্ট 1851-এ তোমার ফার্স্ট উইমেনদেরকে রাইট দেওয়া হয়, দে ক্যান ভোট। এবং এটা একটা মকারি, একটা কার্টুন, যেখানে বলা হচ্ছে ইলেকশন ডেতে বাবাকে বলা হচ্ছে তুমি বাচ্চা নিয়ে থাকো, আই হ্যাভ দ্য রাইট, সো আই এম গোয়িং ফর ভোটিং। তো মানে এইটা হচ্ছে একটা মকারি, যে বোঝানোর জন্য যে এখন আর ছেলে বা মেয়ে বলে যে তুমি ইলেকশন দিতে, তোমার এটা তোমার সোসাইটি রিফরমেশনের কাজ, তোমার তা না। মানে আমিও অ্যাজ এ হিউম্যান বা হিউম্যান, আই হ্যাভ দ্য রাইট। এটা হচ্ছে ক্যাপিটালিজম এবং মার্কেট কম্পিটিশন, অর্থাৎ হচ্ছে কি তোমার আস্তে আস্তে তোমার এই যে লেবার ইউনিয়ন ক্যাপিটালিজম, এটা তোমাকে কি সোসাইটিতে আরেকটা জিনিস শুরু করে, হচ্ছে কনজিউমারিজম। মানুষ তখন হচ্ছে তোমার মানে কি বলবো যে কনজিউমারিজমের দিকে, মানে প্রোডাক্ট বায়াসড হয়ে যায় আর কি। তখন আস্তে আস্তে প্রচুর প্রোডাকশন ওইদিকে যাওয়া শুরু করে, এবং প্রচুর বিভিন্ন ধরনের ফ্যাক্টরি মানুষকে বিভিন্ন প্রলুব্ধ করার জন্য বিভিন্ন ধরনের আহ আহ, ইয়া শুরু হয় আর কি, তোমার মার্কেট পলিসি শুরু হয় আর কি। হ্যাঁ, এটা একটা 1819-এ এটা বলা হচ্ছে পেটারলু ম্যাসাকার, যেখানে তোমার এই যে লেবার ইউনিয়নের লোকদেরকে তোমাকে যেটা করা হয় আর কি, যেটা বলতে পারো যে মানে হিস্ট্রিতে খুব ব্ল্যাক একটা ডে, এই প্যাটারলু মাসাকার, যেখানে তোমার ওয়ার্কারদেরকে ব্রিটিশ যে ইয়ারা ছিল, সোলজাররা ছিল, তারা খুব নির্দয় ভাবে ফায়ার করে আর কি। ওরা প্রোটেস্ট করেছিল ওদের বিভিন্ন রাইট নিয়ে, যে ওদের এই সমস্যা, ওই প্রবলেম, এই প্রবলেম। সেখানে ওরা কি করেছিল, যেটা বলেছিলাম যে ট্রেড এন্ড কমার্স এবং এই বুর্জুয়া ক্লাসটাকে এম্পায়ার মানে গভর্নমেন্ট খুব সাপোর্ট দিত, তখন এই ব্রিটিশ সোলজাররাই আসলে ওদের রাইট নিয়ে যখন ওরা প্রোটেস্ট করতে আসে, তখন ওরা তোমার এরকম মানে মানে খুব নির্দয় ভাবে এদেরকে ফায়ার করেছিল, এবং প্রচুর লোক মারা গিয়েছিল কিন্তু ওই ঘটনাটা, প্যাটেল ম্যাসাকারে। হ্যাঁ, তখন লেবার ইউনিয়ন তখন ফর্ম হয় নাই, তখন যে নিউ থিঙ্কাররা তখন এই লেবার ইউনিয়ন ক্লাসটাকে তোমার ইয়া করে, স্ট্যাবলিশ করে যে না, পিপলের রাইট আছে, তুমি আসলে তাদেরকে কখনোই এভাবে তাদের অ্যাজ এ হিউম্যান বিং তুমি তাদেরকে করতে পারবা না, তাদেরকে তুমি এভাবে মানে এভাবে তুমি ফায়ার করতে পারো, শুট করতে পারো না, তাদেরও প্রোটেকশন, তাদেরও তাদের সমাজে তাদেরও একটা সে আছে আর কি। এই মার্কসিস্ট কনসেপ্ট, ইউটোপিয়ান কনসেপ্ট বা অ্যাজ এ সোশ্যালিস্ট হিসেবে তখন এই ধরনের কনসেপ্ট গুলোকে স্ট্যাবলিশ করা শুরু করে আর কি। হ্যাঁ, এবং এই লেবার ইউনিয়ন বলো, যে হিউম্যানদের রাইট বলো, তারপর দেখো যে কমপ্লেক্স সোসাইটিতে কিন্তু আগে এত কমপ্লেক্সিটি ছিল না, বাট ইন্ডাস্ট্রিয়াল রেভুলাইজেশন কিন্তু অনেক কমপ্লেক্সিটিকে তখন কি করছে, ইনভাইট করছে। হ্যাঁ, এবং এই এই যে কমপ্লেক্সিটি, সেই এই কমপ্লেক্সিটিকে থেকে আবার বের হওয়ার জন্য তোমাকে বিভিন্ন ধরনের থিওরি, তোমার বিভিন্ন ধরনের পলিসি, তখন এটাকে তখন নিয়ে কাজ করা শুরু হয় আর কি। হ্যাঁ, যেখানে তোমার এই বিভিন্ন ধরনের সোসাইটির যে স্ট্রাটিফিকেশন হয়ে গেছে, যেটা বিভিন্ন ধরনের ক্লাস অফ পিপল যেখানে, এবং ইকোনমিক্যাল ক্লাসও ডিফারেন্ট হয়ে গেছে, তখন এই যে সোশ্যাল যে ফেনোমেনা গুলো হচ্ছে, সেই সোশ্যাল ফেনোমেনার জন্য তোমার বিভিন্ন ধরনের কালচার তৈরি করছে আর কি। হ্যাঁ, এটা একটা মানে একটা বলতে পারো যে একটা কি বলবো, সার্ভাইভ ফর ফিটনেস, মানে তোমার আসলে যে তুমি কি করছো, যে গাছ কেটে এনভায়রনমেন্টাল লস করছো, সেটা আবার কিন্তু সেটার ইম্প্যাক্ট তোমার কিন্তু নিজের সোসাইটিতেও পড়ছে আর কি। হ্যাঁ, তো সোশ্যাল জার্নালিজম, এই যে ক্যাপিটালিস্টরা হচ্ছে তোমাকে আসলে কিসে মারছে এটাই বুঝাতে চাচ্ছে আর কি। হ্যাঁ, তো সেই জন্য তোমাকেও আসলে কি করতে হবে, তোমাকে মানে রেইজড হতে হবে বা রাইজ হতে হবে। হ্যাঁ, এখানে আমরা আবার একটু অন্যদিকে চলে যাই, সেটা হচ্ছে যে কোল নিয়ে আমরা প্রথম দিকে অনেক কথা বললাম, যে কোল একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছে তোমার টোটাল এই ইন্ডাস্ট্রিয়াল রিভলাইজেশনে। তো এই আব্রাহাম ডার্বি হচ্ছে বলতে পারো যে ফার্স্ট পার্সন যে তোমার এই কোলটাকে কমার্শিয়ালাইজ করেছিল। হ্যাঁ, অর্থাৎ এই যে কমার্শিয়াল, এই যে কোলটা যেটা ইন্ডাস্ট্রিয়াল রিভলাইজেশনকে মানে
করেছিল, যে মুভমেন্টটা দিয়েছিল, সেই মুভমেন্টের জনক বলতে পারে যে আব্রাহাম ডার্বি, যেটা তোমার তার তার যে কোল ইন্ডাস্ট্রি, সেই কোল ইন্ডাস্ট্রিটাই আসলে টোটাল যে কোলটা ছিল সেই কোলটাকে অ্যাকচুয়ালি কমার্শিয়ালাইজ করেছিল। এবং এটা যে ক্যারেক্টার ছিল, যে কোয়ালিটি ছিল, যে তুমি যে নেচার থেকে যে কোলটা পাও, সেটা ছিল খুবই ব্রিটেল টাইপের একটা ক্যারেক্টার। হ্যাঁ, সেটার সেটা ক্যারেক্টারটাকেও আসলে কিভাবে ঠিক করা যায়, সেটার উপরে উনি আসলে অনেক কাজ করেছিলেন। সে সে দেখলো যে যে আয়রনটা তুমি একদম নেচার থেকে পাচ্ছ, সেটা অনেক অনেক বেশি, ওটার কম্প্রেসিভ স্ট্রেংথ কিন্তু টেনজাইল স্ট্রেংথ নাই। পরবর্তীতে ও দেখলো যে যদি তুমি কোলটাকে ব্যবহার করো, তুমি রাদার তুমি যদি না চারকোল না ব্যবহার করে, তখন দেখা যাচ্ছে যে তোমার যে আয়রনের ক্যাপাসিটিটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। আয়রনটা তখন দেখা যাচ্ছে যে প্রচুর, ওটার কম্প্রেসিভ স্ট্রেংথের সাথে সাথে টেনজাইল স্ট্রেংথ তোমার অনেক ভালো। হুম। সো এই যে ক্যারেক্টারিস্টিক্স গুলা, সেই ক্যারেক্টারিস্টিক্স গুলা তোমার হচ্ছে গিয়ে তৈরি করে হচ্ছে গিয়ে তোমার এই আব্রাহাম ডার্বির কোল ফ্যাক্টরি থেকে এই আইডিয়া গুলো জেনারেট করে আর কি। হ্যাঁ, এটাকে বোল্ড আইডিয়া ইন্ডাস্ট্রি অ্যারাউন্ড দ্য গড, এটা হচ্ছে কুশল থমাস ফার্নোস। এটা হচ্ছে প্রিসার্ড ইন দ্য 1770। কি করেছিল, an architect from Shrewsbury had a bold idea combining engineering expertise and new iron casting technique. He proposed the world's first iron bridge. আচ্ছা, ইনি হচ্ছেন কি প্রথম তোমার আয়রন ব্রিজের প্রপোজাল দেন আর কি। এটা বলছে এই কারণে যে তোমার ধরো যে ট্রান্সপোর্টেশন যে রেভুলেশন হলো, সেই ট্রান্সপোর্টেশন রেভুলেশনের আরেকটা ইম্পর্টেন্ট আরেকটা ইনভেনশন বলতে পারো ব্রিজেস। যখন তুমি শুধুমাত্র রেল, একটা তো আছে তোমার ওয়াটারওয়ে, তারপর রেলওয়ে, তারপর তো রোড দিয়েও তো মানুষ আসলে মুভমেন্ট করা শুরু করলো। এবং ওই ওই যে রোড যখন চলে আসলো, তখন তো প্রচুর পরিমাণ যে ওয়াটার বডি গুলোর উপর তোমার ব্রিজ করার একটা প্রবণতা দেখা গেল, যে আসলে তো তুমি এই যে ওয়াটার বডি গুলো ক্রস করা কিন্তু তখন ব্রিজ করতে হবে আর কি। হ্যাঁ, আগে তো ব্রিজ ছিল না তা না, ব্রিজ ছিল কিন্তু উডেন স্ট্রাকচার ছিল। এবং যেগুলো কি হতো, প্রতি বছরই বন্যার কারণে বা হেভি রেইনের কারণে বা ফ্লাশ ফ্লাডের কারণে ওগুলা ভেঙে যেত, এবং প্রতি বছরই ওটাকে ঠিক করা লাগতো। মানে ওটা খুব কোনো এমন কোনো সলিউশন ছিল না যেটাতে তুমি আসলে এটাকে পার্মানেন্ট কোনো একটা স্ট্রাকচার করতে পারবা। যখন আসলে আয়রন ইন্ডাস্ট্রিটা ডেভেলপ করলো এবং আহ, মানে কোলের ব্যবহারের কারণে, তখন দেখা গেল যে আলটিমেটলি এই যে আয়রন যে মেটেরিয়ালটা, সেটাকে আসলে এই ব্রিজ বা ফ্যাক্টরি বানানোর জন্য কাজ করা যায় আর কি। সো থমাস ফার্নাল্ড কুশার মতো প্রিচার যে প্রথম আইডিয়া দেয় তোমার এই ব্রিজ, আয়রন দিয়ে ব্রিজ বানানো আর কি। এটা সে ফার্স্ট আয়রন ব্রিজ বলতে পারো, যে আর্কিটেক্ট থমাস প্রিচারের করা। 5 প্যারালাল সেমিসার্কুলার আর্চ স্প্যান 100 ফিট ওভার দ্য রিভার সেভেন। ইন্টারেস্টিং ছিল যে এই রিভারটা ছিল অসম্ভব খরস্রোতা, এবং তোমার বছরে দুইবার দেখা যেত যে এখানে হেভি রেইনের কারণে তোমার এখানে যে কাঠের যে ব্রিজটা ছিল, প্রতি বছরই এটা ভেঙে যেত। এবং এই পাশ থেকে এই পাশের লোকজন কখনোই, তোমার দেখা যেত যে বছরের বেশ সময়টা জুড়ে এদের মধ্যে এই কানেকশনটা ছিল না আর কি। হ্যাঁ, এই থমাস প্রিচার তখন এই 5 প্যারালাল সেমিসার্কুলার আর্চের এই 100 ফিট স্প্যানের এই তোমার ব্রিজের ডিজাইনটা দেন, এবং এই ব্রিজটা স্টিল আছে আসলে। হ্যাঁ, এই যে এই আর্ক গুলো দেখছো, আয়রন আর্ক, এই আর্কটাই আসলে টোটাল ব্রিজটাকে হোল্ড করে আছে। এখানে 5টা সেমিসার্কুলার আর্ক আছে আর কি। হ্যাঁ, এবং এই স্প্যানটা হচ্ছে 100 ফিট, বলা হয়ে থাকে ফার্স্ট মেটাল কনস্ট্রাকশন ব্রিজ। এবং এই কোলব্রুক ডেলের ব্রিজের যে আয়রনটা ছিল, সেই আয়রনটা কিন্তু সাপ্লাই দিয়েছিল যে আব্রাহাম ডার্বির ফ্যাক্টরি থেকে। 1779-এ তোমার এই কোলব্রুক ডেল, এটা এটা খুব সাধারণত খুব বেশি দিন আগের ছবি না, ব্ল্যাক এন্ড হোয়াইট পিকচার, কিন্তু 50-60 বছর আগের ছবি। তারপর স্টিল আগে যেটা ছিল দেখো, যে পুরা গ্রাম্য একটা বা রুরাল কান্ট্রি, সেটা কিন্তু এখন বুঝাই যাচ্ছে ট্রান্সফরমেশন হয়ে গেছে অলরেডি এই এরিয়াটা। বাট স্টিল দ্য ব্রিজ ইজ হেয়ার। আর একটা হচ্ছে তোমার ফায়ার প্রুফ মাল্টিস্টোরি টেক্সটাইল মিল। এটা হচ্ছে উইলিয়াম স্ট্রাট। এটা আসলে তোমাদের সাথে আলোচনা করা হয়নি, যে যে এই যে ফ্যাক্টরি গুলো বা ইন্ডাস্ট্রি গুলো বানানো হচ্ছে, এটা একটা কমন প্রবলেম দেখা যাচ্ছিল, যে ফায়ার হ্যাজার্ড হচ্ছিল। ফায়ার হ্যাজার্ড হচ্ছিল এই কারণে যে যেহেতু প্রচুর ওখানে মেশিনারিজ চালানো হয়, অনেকটা সময় ওখানে মেশিনারিজ গুলো চলে, এখানে হিট জেনারেট করছে, এবং অনেক সময় কোনো মেশিনারিজ ঠিক মতো পারফর্ম না করে, তো প্রচুর এরকম ঘটনা ঘটতো যে তোমার খুব প্রায়ই ওখানে দেখা যেত যে ইন্ডাস্ট্রি গুলো, মিলগুলোর মধ্যে তোমার এই যে এরকম ফায়ার হ্যাজার্ড হচ্ছে। সো প্রথম এই এই তোমার এই ফায়ার প্রুফ মাল্টিস্টোরি টেক্সটাইল মিলের ডিজাইন দেন হচ্ছে উইলিয়াম স্ট্রাট, যেটা হচ্ছে ডার্বিশায়ারে।
এটাও একটা টেক্সটাইল মিল। To protect the highly combustible textile mills, William and his team designed a building where exterior facade is brick masonry and internal column and beams were in cast iron। এবং কাস্ট আয়রনের যে ক্যারেক্টারিস্টিক্স, ও যেটা করলো কি কাস্ট আয়রনটাকে দিল স্ট্রাকচারাল ক্যাপাসিটির জন্য, কিন্তু এটা দিয়ে ওটা করলো কি ব্রিক দিয়ে একটা ফ্যাসাদ করলো, যেটার কারণে ওইটার যে তোমার ফায়ার রেজিস্ট্যান্স ক্যাপাসিটি সেটা তার মানে বেড়ে গেল আর কি। So the original North Mill was completed in 1786 by J.D.S. Stratt but was later destroyed by fire in 1803. Its replacement, the current North Mill, was built in 1804 by his eldest son William Stratt on the foundation of the old mill. The Grade I listed building is one of the oldest surviving examples of an iron frame fireproof building in existence, and the technology that William Stratt used was the precursor for high-rise buildings the world over. অর্থাৎ পরবর্তীতে তোমার ওর এই কনসেপশনটাই আসলে পরবর্তী হাই রাইজ বিল্ডিং এর বলতে পারো, যে পায়োনিয়ার বলতে পারো। The mill was one of the most technically advanced building of its time, incorporating the iron frame and brick arches to make the building fireproof. সো এখানে ওই তোমার ফ্যাক্টরিটার ছবি দেওয়া আছে, যেখানে তোমার ইন্টারনাল স্ট্রাকচার গুলো যদিও আয়রনের, কিন্তু এটাকে আসলে ছিল তোমার ব্রিক দিয়ে করা, লে করা, যার কারণে এটা ফায়ার রেজিস্ট্যান্সটা বেড়ে গিয়েছিল। এবং যেহেতু তোমার একটা ফ্যাক্টরি, তোমার স্প্যানিংটা বেশি লাগতো, এবং স্প্যান বেশি লাগার কারণেই আসলে আয়রন দিয়ে এটাকে কনস্ট্রাক্ট করা হয়েছিল। এবং আয়রন ফ্যাব্রিক প্রোগ্রেসটা আরো বাড়তে থাকে, কারণ দেখতেই পাচ্ছ যে তোমার ব্যাসনারি কনস্ট্রাকশন বা ব্রিক কনস্ট্রাকশন দিয়ে কিন্তু আসলে বড় একটা জায়গা কখনোই আসলে ব্রিজের জন্য কি ছিল না, খুব একটা সুইটেবল ছিল না আর কি। একে তো হচ্ছে কি তুমি চাইলেই ব্রিককে অনেক বেশি স্প্যান করতে পারছো না, তার প্রচুর পরিমাণ যে নদীর যে একটা স্রোত, সেই স্রোতের কারণে দেখা যাচ্ছে যে এই কনস্ট্রাকশন গুলাও তখন শুধু ব্রিকের কনস্ট্রাকশন দিয়ে আসলে এটা হচ্ছিল না। সো ইন 18th century এই ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন অফ কাস্ট আয়রন and wrought iron replaced wood for any building where heavy load or fire were concerned. So তখন দেখা যাচ্ছে যে লার্জ স্ট্রাকচার, লার্জ স্পেস, ওই জায়গাগুলোতে আসলে তোমার আয়রন বা রট আয়রন স্ট্রাকচারে রিপ্লেস করে দিচ্ছে আর কি। হ্যাঁ, কাস্ট আয়রন ফর কলাম এবং রট আয়রন ফর বিমস, কারণ রট আয়রন হচ্ছে টেনজাইল স্ট্রেংথ হাই, আর কাস্ট আয়রনের হচ্ছে তোমার কি হাই, কম্প্রেসিভ স্ট্রেংথ হাই। সো এই দুইটা মিলে তখন রট আয়রন ব্যবহার করা হতো বিমের জন্য, এবং কাস্ট আয়রন ব্যবহার করা হতো কলামের জন্য। যদিও পরবর্তীতে স্টিল আবিষ্কার হয়, যেটা হচ্ছে কি স্টিল মেটেরিয়ালটা এরকম, যেটা একটা স্টিল তো আর আসলে ন্যাচারাল না, এটা তো যে তোমাকে তৈরি করা হয়েছিল, এটা একটা অ্যালয়, যেটাকে তোমার দেখা গেল যেটা কম্প্রেসিভ স্ট্রেংথ হয়, টেন্সাইল স্ট্রেংথ হয়, যেটা পরবর্তীতে কাস্ট আয়রন এবং রট আয়রনকে রিপ্লেস করে দেয়। So iron began to uses in truss bridges built for road and railroad, and different types of truss member developed to make this bridges or structure possible. The first iron truss bridges in the United States, the Frankfurt Bridge on the Erie Canal, was built in 1840-তে। এটা হচ্ছে সেই এরিক ক্যানেলের উপর দিয়ে bridge, এবং the first steel bridge was constructed in 1878-79 over the Missouri River for the Chicago Alton Road. Interestingly, একটা মজার ব্যাপার হচ্ছে যে ব্রিটিশরা যদিও টেক্সটাইল এবং এগ্রিকালচার বুমের মধ্যে কাজ করেছিল, কিন্তু এই যে তোমার আয়রন বা স্টিলের যে ব্যবহার, যেটা ব্রিটিশ থেকে তোমার আমেরিকা খুব দ্রুত এটাকে অ্যাডপ্ট করে নেয়, এবং রেল রোডের ক্ষেত্রেও তাই। রেল রোড তোমার যত না দ্রুত তোমার ব্রিটেনে তোমার এটা স্ট্যাবলিশড হয়, তার চেয়ে অনেক বেশি দ্রুত তোমার আমেরিকানরা এটাকে কনজিউম করে, এবং ব্রিজের ক্ষেত্রেও তাই। তো দেখা যাচ্ছে যে এই ব্রিজেস গুলা তোমার মানে বিশাল বিশাল এরিয়া জুড়ে এই ব্রিজেস গুলাতে আমেরিকাতে প্রচুর তখন স্ট্যাবলিশড হওয়া শুরু করে আর কি। Robert Stephenson was an English railway and civil engineer, the only son of George Stephenson, the father of railway বলা হয়ে থাকে ওনাকে। He built on the achievement of his father. Robert has been called the greatest engineer of the 19th century. দেখো এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো ওরকম আর্কিটেক্টদের কথা শুনতে পেলাম না যাদের ইন্ডাস্ট্রিয়াল রেভেলাইজেশনের বিভিন্ন ধরনের মিল বা ফ্যাক্টরি বা ব্রিজের মধ্যে খুব একটা ইনভলভমেন্ট ছিল আর কি। একজন আর্কিটেক্ট ছিল না তা না, তারা হয়তো অ্যাস্থেটিক্স পার্টটাকে নিয়ে কাজ করেছে, বাট মোস্টলি এই অ্যাডভান্সমেন্ট গুলো বা এই টেকনিক্যাল যে মেটেরিয়ালের যে টেকনোলজি গুলো, সেটা আসলে এক্সপ্লোর করেছিলেন এই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা বা সিভিল ইঞ্জিনিয়াররা। হি বিল্ড মেনি লং স্প্যান রেলরোড ব্রিজেস, মোস্ট নোটেবল দ্য ব্রিটানিয়া bridge over the Menai Street Northwest. It has two parallel box tubes, each a hollow rectangular beam of reverted wrought iron plates spanning 1500
11 feet between 3 pylons and the shore abandoned. Each section between pylon was 463 feet long. তার মানে দেখো বিশাল একটা ব্রিটানিয়া ব্রিজের উপরে যে মিনাই স্ট্রিটের এটা ছিল তোমার স্প্যান 463 ফিট আর টোটাল তোমার লেন্থ ছিল এই ব্রিজটার 1511 ফিট। আর এটি হচ্ছে থমাস টেলফোর্ড, উনি খুব সুন্দর ফার্স্ট সাসপেনশন ব্রিজ, হ্যাঁ উনি তোমার সাসপেনশন ব্রিজের ডিজাইন করেছিলেন। এটা হচ্ছে গিয়ে তোমার over the next 20 years he was responsible for the construction of nearly 1,000 miles of road, 1,000 bridges, scores of harbors, churches and manors. তো এটা হচ্ছে তার সেই মেনাই স্ট্রেচের উপর সাসপেনশন ব্রিজ, যেটা হচ্ছে গিয়ে তোমার সাপোর্টেড বাই 16 আইবার চেঞ্জ। এতদিন আমরা দেখলাম যে তোমার এখানে তোমার স্ট্রাকচার এলিমেন্টটা ছিল হচ্ছে গিয়ে তোমার আর্চেস করে, আর্চেস করে তোমার এই লোডটা ট্রান্সফার করা হয়েছে নিচে। বাট এখানে দেখা যাচ্ছে ব্রিজের এইটা হচ্ছে তোমার সেই স্ট্রাকচার যেটা টেনজাইল বার, যে বার দিয়ে তোমাকে এটাকে সাসপেন্ডেড করে রাখা হয়েছিল আর কি। হ্যাঁ, এটা হচ্ছে সাসপেন্ডেড ফ্রম ম্যাজনি টাওয়ার্স 153 ফিট হাই at 579 feet. This was the longest suspension span in the world. এবং 16 চেইন বার, এখানে তোমার 16টা চেইন বারকে একসাথে নিয়ে তোমাকে এই টোটাল ব্রিজটাকে সাসপেনশন করা হয়েছিল আর কি। হ্যাঁ, এই সে মেনাই ব্রিজের সে থমাস টেলফোর্ডের সাসপেনশন ব্রিজ। এবং জে এবং ডাব্লিউ এ রবলিন ব্রুকলিন ব্রিজ ডিজাইন করেছিলেন নিউ ইয়র্কে টু এক্সপ্যান্ড এন্ড টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ স্টিল। এটা হচ্ছে স্টিল ব্রিজ, 19th century. William Cally, born in Pittsburgh, Pennsylvania, was an American inventor. He is credited with being one of the inventor of model steel production. এবং এটা হচ্ছে গিয়ে তোমার ব্রুকলিন ব্রিজের যেটা সমস্যা ছিল যে পুরা ম্যানহাটনের উপর দিয়ে ইস্ট রিভার ওই 1600 ফিট ক্লিয়ার স্প্যান ছিল এটা পুরাটা, এবং এখান দিয়ে কিন্তু প্রচুর শিপ যাতায়াত করতো, যার কারণে কিছুদিন পর পরে দেখা যেত যে এইসব যে পাইলন গুলো আছে পাইলন গুলোর মধ্যে তোমার শিপ ধাক্কা খেত এবং এই ব্রিজের মানে ক্ষতি হতো আর কি। হ্যাঁ, এবং ভেঙে যেত, পড়ে যেত, এরকম একটা সমস্যা ছিল আর কি। So this was designed by Augustus Roebling and constructed under the supervision of his son Washington Augustus Roebling. There are two gigantic caissons foundations for the bridge tower and span galvanized steel wire for the two main cables that supported the roadway. Each cable contain, এটা হচ্ছে কি নিউ ব্রিজের কথা বলছে আর কি, যে নিউ ব্রিজটা করেছিল। এটা হচ্ছে সেই নিউ ব্রিজ যেটা তোমার পুরা তোমার কত ফিট, 1600 ফিট ক্লিয়ার। এটার মধ্যে তোমার এইটা হচ্ছে সে স্টিল দিয়ে করা সাসপেনশন ব্রিজ, যে এইটা হচ্ছে সেই ব্রিজ গুলাকে এই প্যানেলের মধ্যে তোমার এটাকে ধরে নিয়ে, এগুলো সব হলো টিউব। আগে যেটা চেইন বার ব্যবহার করা হতো সেটা পরবর্তীতে যে হলো টিউব দিয়ে এটাকে হলো টিউবের চেইন দিয়ে এটাকে কানেকশন করা হয়েছিল। তো এটা বলতে পারো যে তোমার আহ আমরা টোটাল ইন্ডাস্ট্রিয়াল রিভলাইজেশনের যে ইম্প্যাক্ট আছে সেই ইম্প্যাক্ট গুলো নিয়ে আসলে কথা বললাম। আমি তোমাকে একটা ছোট ভিডিও দেখাই, যা আলোচনা করলাম সেটাই জাস্ট শর্ট ভিডিও আমি তোমাকে দেখাচ্ছি। জাস্ট এটা একটা সামারি তোমার টোটাল। শেয়ার হয়েছে ভিডিও? না ম্যাম, এখনো শেয়ার ম্যাম এখনো আসেনি। সাউন্ড 1771, a five-story building was built in Cromford, Derbyshire. Curious passers-by marveled at its scale না, দাঁড়া, এটা দেখো। and if they were passing at 6 a.m. দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে। প্লে প্লিজ। Industrial Revolution, 18th to 19th century. The
The economic developments of the 1800s saw the development of agrarian and handicraft economies in Europe and America transform into industrial urbanized ones. The term to describe this phenomenon would be known as the Industrial Revolution and was first used by French writers but made popular by English economic historian Arnold Toynbee. The Industrial Revolution was underpinned by the Agricultural Revolution. From the mid-18th century to the mid-19th century, agricultural production increased significantly. This huge increase in food output supported the expansion and sustained a large population and boosted trade. The increased use of machines over human or animal power in farming also meant that less farm workers were needed, and they could leave the land to industrial towns. Better metals and richer fuel also contributed to industrialization by creating the steam engine, an integral machine to industrialization which powered factories, locomotives, and ships. The new steam engines used coal and iron, both in their construction and as fuel, increasing demand for these resources. Roads, canals, and railways changed Britain dramatically, connecting Britain and allowing goods to be sent over long distances. Visually, the revolution was clear in the new industrial towns, with smoking factories dominating the skyline. The cities were horrible to live in, overcrowded, dirty, with dangerous conditions in the factories, and strict rules and punishments. The Industrial Revolution saw mechanization in factories of the textile industry, which was previously manufactured in the home, creating the term cottage industry. Now, production could be increased on a large scale because of new inventions such as the spinning mule and the power loom. The iron industry developed with Henry Bessemer's inexpensive process for mass-producing steel. Iron and steel were key materials for constructing the tools, machinery, steam engines, and ships needed for the industrial progress. Industrial labor opportunities drew people to the cities from the countryside, to such an extent that in 1750 only 15% of the population of Britain lived in towns. By 1850, over 50% of the entire population of Great Britain lived in either a town or a city, and by 1900 it was 85%. London had 4.5 million people, Glasgow 760,000, Liverpool 685,000, and Manchester and Birmingham 500,000. Great Britain was the birthplace of the Industrial Revolution and was the only mature industrial economy for a long time. Historians have speculated that this was because, as an island, there was relative peace and stability in Britain compared to mainland Europe. Rather than spending on a large defensive standing army, capital could be spent on other ventures, and there was confidence for investors. Native resources were also abundant and readily available for initial technological developments and inventions. Engineers and inventors were also respected and encouraged in British society and were backed by wealthy patrons. A powerful navy and an empire bringing in vast wealth from its colonies also contributed to the catalyst for industrialization before others. Nevertheless, Germany, France, Switzerland, Belgium, and the United States soon emulated Britain's industrial change. And by 1900, Britain would no longer be at the top, with the United States as the world's leading industrial nation in the 20th century. আরেকটা ভিডিও দেখাচ্ছে, সেটা হচ্ছে এটা অনেক বড়, এটা আমি পরে দেখাবো পারো। Foundations of modern-day society. Before the Industrial Revolution, most people lived in the countryside. Due to the Industrial Revolution, the population of cities grew enormously as people moved from the countryside to cities or towns in search of work. This change is called urbanization. We can see today that most people live in cities, towns, or in suburban settings. The Industrial Revolution created the growth of a movement called capitalism. Capitalism gave power to business owners. It made some individuals very wealthy. It allowed creative entrepreneurs, ingenious inventors, and ambitious businessmen to make lots of money for themselves without very much government involvement. Capitalism meant that
governments didn't have the power to control how business owners treated their workers. Many business owners during the Industrial Revolution didn't treat their workers well. This is called exploitation, and it was because of this that organisations called labour unions were formed. Unions protected the rights of workers and fought for better wages and working conditions. Unions operate today and are still very active in protecting and promoting the rights of both workers and employers. The coal and iron industries produced lots of wealth and trade for England. Coal was often transported on canals from city to city or by train. Travel by train is now one of the most popular and economic forms of public transport. The building of factories and burning of fossil fuels increased pollution. Pollution is something we struggle with today. Global warming and climate change play a big part in modern day concerns about the environment. Modern society functions through the buying and selling of goods and services. This is called consumerism, which began with the Industrial Revolution. The Industrial Revolution also increased international trade. This means that Britain traded goods and services with other countries. It was a time when luxuries like silk, tea, coffee, and spices were brought into England from India and China through companies such as the East India Trading Company. In the 21st century, many of our goods come from different countries, and the United Kingdom still sends lots of goods to other countries. During the Industrial Revolution, women worked in factories and coal mines. Women often did work that men usually do. They were paid poorly for their work and didn't have the rights to vote in government elections. Some women fought against this, and towards the end of the Industrial Revolution, their efforts were recognised as governments began to allow them to vote and speak up for their rights. This was the beginning of the feminist movement that still সো মোটামুটি আমরা একটা আইডিয়া পেয়েছি যে আসলে টোটাল ইন্ডাস্ট্রিয়াল রিভলাইজেশনটা কিভাবে আসলে পুরো সোসাইটিতে ইম্প্যাক্ট। শোনা যাচ্ছে আমার কথা? জি ম্যাম, শুনতে পাচ্ছি। জি ম্যাম, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ইম্প্যাক্ট ফেললো। তার মানে আমরা এই যে ওভারঅল যে ইম্প্যাক্ট ইন্ডাস্ট্রিয়াল রিভলাইজেশনের, এখনো কিন্তু আমরা আর্কিটেকচারে এটার কি ইনফ্লুয়েন্স বা আর্কিটেকচারটাও কিভাবে মোল্ড করলো সেখানে কিন্তু আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, এবং অ্যাকচুয়ালি আর্কিটেকচারটা এর সাথে কতটুকু আসলে মার্চ করতে পেরেছিল। আমরা শুরুতে কিন্তু দেখবো ফ্রেঞ্চ রেভুলাইজেশনের যে ফ্রেঞ্চ এডুকেশনাল সিস্টেম, ইকোয়াল যে ভোক্স আর্ট নিয়ে কথা বললাম, যেটা বললাম যে ভেরি কনজারভেটিভ ছিল, এবং নিউ ক্লাসিসিজমটাকে ওরা মোর ওদের ক্যারেক্টারিস্টিক্স করে রেখেছিল যে ওদের টোটাল এডুকেশন সিস্টেমে। whereas দেখো সিভিল ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং দে হ্যাভ already ventured so many new inventions and materials, এবং যেটা দিয়ে ওরা নিউ স্ট্রাকচারস, নিউ ব্রিজেস, রেলরোড, তারা ওই ইনোভেশনসটার মধ্যে কিন্তু মনোযোগ মানে স্ট্যাবলিশ করেছিল আর কি, রাদার দেন হচ্ছে কি তোমার আর্কিটেক্ট। সো নেক্সট ক্লাসে আমরা আসলে নিউ ক্লাসিসিজম এবং এই ইন্ডাস্ট্রিয়াল রিভলাইজেশন এই দুইটারই একটা মিক্সচার দেখবো, যে অ্যাকচুয়ালি তোমার ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা আসলে কতটুকু ইম্প্যাক্ট ফেলেছিল আমাদের আর্কিটেকচারের মধ্যে। এই পর্যন্ত তোমাদের কোনো কোয়েশ্চেন আছে? না ম্যাম। ওকে, তাহলে আমাদের নেক্সট শনিবারে একটা মনে হয় ইয়ে আছে, তাই না? ক্লাস টেস্ট দিবে বলেছিলাম। কটার সময়? 2:30? ম্যাম 2:40 তো আমাদের ক্লাস শেষ, তারপরে হ্যাঁ, বলেছিলাম। 2:40 তোমাদের ক্লাস শেষ না? তোমার ক্লাস শুরু কটা থেকে? ম্যাম 12টা থেকে, মানে 8টা থেকে তো ডাবল ডিজাইন ম্যাম আমাদের। সেটা কি 2:40 পর্যন্ত নাকি 2টা পর্যন্ত? ম্যাম 2:40 পর্যন্ত। ম্যাম অনেক সময় ম্যাম এই কয়দিন যেই কয়টা অফলাইন ক্লাস হয়েছে ম্যাম সব হচ্ছে 2:45, 2:40 এই টাইমে ম্যাম শেষ হয়েছে। আচ্ছা, তাহলে আমি তোমরা তাহলে ক্লাস শেষ করে আমাকে দেখো, আমি জাস্ট এসে 10-15 মিনিটের জন্য একটা পরীক্ষা নিয়ে নেবো, ঠিক আছে? আজকে কত তারিখ? আজকে হচ্ছে 22 11-22। হ্যাঁ, আমি অ্যাটেন্ডেন্স নিচ্ছি। হ্যাঁ।
রোল 13 রাইসা প্রেজেন্ট প্রেজেন্ট না তাই তো? তারপর হচ্ছে রোল 28 প্রেজেন্ট, Present, ma'am. 31 প্রেজেন্ট ম্যাম। প্রেজেন্ট। একটু তাড়াতাড়ি বলো না হয়তো 35 ফিজা, Present, ma'am. 49 ইফতেখার আলম ইফতি প্রেজেন্ট, Yes, ma'am. 57 তৌসিফ অ্যাবসেন্ট, রোল 1 ওয়ালিদ, Present, ma'am. রোল 3 Absent, ma'am. Absent, ma'am. অ্যাবসেন্ট, 4 Present, ma'am. 5 প্রেজেন্ট ম্যাম। 6 Present, ma'am. 8 Present, ma'am. 9 absent, 10 Present, ma'am. 11 Present, ma'am. 12 Present, ma'am. 13 Ma'am. 15 Yes, miss. 16 Present, ma'am. 18 Present, ma'am. 19 Yes, miss. 20 Yes, ma'am. 21 Present, ma'am. 28 Present, ma'am. 31 Present, ma'am. 32 Yes, miss. 33 Present, ma'am. 34 Yes, miss. 37 44 46 ইয়েস ম্যাম। 51 Present, ma'am. 52 Present, ma'am. 54 প্রেজেন্ট ম্যাম। 58 Present, ma'am. 64 Present, ma'am. Safin Al Nahian, roll 17. প্রেজেন্ট ম্যাম। Roll 50, Sabrina. Absent. Roll 49, Fahad. Absent. Okay. Thank you. তাহলে তোমরা ম্যাম একটা প্রশ্ন ছিল। ম্যাম হ্যাঁ। আমাদের শনিবার 2:40 থেকে ক্লাস ছিল ম্যাম। তোমাদের সাথে না আগের দিন কথা হলো আমার যে আমরা একটা শনিবার একটা ক্লাস টেস্ট নিবো, তখন তো বললা যে ইয়া করতে পারবা, আর একটা সময় তোমরা একটা পরীক্ষা দিতে পারবা, 10 মিনিটের জন্য পরীক্ষা নেবো না। ক্লাসরুমে তো দিলাম মনে হচ্ছে, কারণ আমরা তো এছাড়া আর ক্লাস নিতে পারছি না। তোমাদের পরীক্ষা আমাদেরকে বলেই দিয়েছে ইউনিভার্সিটি থেকে যে ক্লাস টেস্ট গুলো আমাকে অনলাইনে নেওয়া যাবে না, অফলাইনে নিতে হবে। আমরা হিস্ট্রি ক্লাসরুমে দিলাম না পোস্ট, তখন তো তোমরা বলো নাই কেউ যে 2টা ম্যাম 30 আমাদের দেওয়া এই আছে। ক্লাসটা ম্যাম হুট করেই দিয়ে দিছে ম্যাম, সার্ভে প্র্যাকটিক্যাল তো এই জন্য মানে 2:40 দিয়ে দিছে ম্যাম। তুমি তখন বলো নাই যে আমাদের একটা পরীক্ষা আছে? ম্যাম আমাদের আমি সার্ভেটা সোমবার ছিল, তো সেদিন অর্ধেক করে বাকি অর্ধেকটা শনিবারে ওনারা শিফট করেছে প্র্যাকটিক্যালের অংশটা। এটা সোম থেকে ওনারা হুট করে শিফট করেছে। তোমাদের টিচারকে বলো যে আমাদেরকে একটা ক্লাস টেস্ট নেবে ম্যাডাম 10 মিনিটের জন্য, আমরা 10 মিনিট পরে আপনার সাথে জয়েন করছি, সেটা তো জানিয়ে দিও। 10 থেকে 15 মিনিটস লাগবে আমাদের টোটাল পরীক্ষাতে। আমার সব প্রিপারেশন থাকবে, আমি জাস্ট ঢুকবো, 15 মিনিটের পরীক্ষা নিয়ে আমি বেরোয় আসবো। জাস্ট জানিয়ে দিও। তোমাদের ডিজাইন ক্লাস তো এমন হতে পারে আর এটার আগেও তো শেষ হতে পারে, ঠিক আছে? তো এই যে দুই ক্লাসের মাঝের একটা গ্যাপে আমাকে 15 মিনিট টাইম দিলাম, ঠিক আছে? ইমরান, আমি তোমাকে ফোন দিব। জি ম্যাম। ম্যাম একটা প্রশ্ন ছিল। ম্যাম ম্যাম রোল 57 প্রেজেন্ট ম্যাম, আমার মাইক্রোফোন ওপেন হচ্ছিল না ম্যাম। 57 প্রেজেন্ট। ইয়েস ম্যাম, 202002011057। ওকে, হুম, থ্যাংক ইউ ম্যাম। হুম। কার একটা প্রশ্ন ছিল? ম্যাম আমি 33। ম্যাম আমাদের তো পরীক্ষা ছিল লেকচার 1 and 2 এর উপর। তো ম্যাম অনলাইনে পিডিএফ ওপেন করলে মানে লেকচার যেটা 1 পিডিএফ লেখা সেটা একসাথে 1 আর 2 আসতেছে, আর যেটা পিডিএফ 2 লেখা সেটা ওপেন করলে লেকচার 3 আসতেছে। তো ম্যাম এটা আসলে কি করব? কি বললা? তোমাদের শুধুমাত্র লেকচার 1 এর উপরেই আমি নিব। ওটা আসলে আমার ক্লাস আগে যখন একটা দুইটা ছিল, মানে দুইটা ক্লাস আলাদা করে নিতাম, তখন এভাবে লেখা ছিল আর কি। লেকচার 1টাই অ্যাকচুয়ালি তোমাদের যে নিউ ক্লাসিজম নিয়ে, এনলাইটেনমেন্ট পিরিয়ড নিয়ে,
লেখা, বুঝছো? এটা পিডিএফ এর নামটা ছিল এটা। আমাদেরকে আমরা টপিক কি দিয়েছিলাম লেকচার? এখন আমাদের পরীক্ষা কি রোমান্টিসিজম এবং দুইটাই? তার মানে রোমান্টিসিজম এবং নিউ ক্লাসিসিজম দুইটাই। তোমরা এখানে যে লেকচার 1 লেকচার 2 আমি কোর্স মেটেরিয়ালের বাইরে যেটা লিখেছি সেটাই তোমাদের লেকচারের নাম্বার, ঠিক আছে? আচ্ছা ম্যাম। মানে রোমান্টিসিজম এবং এই যে নিউ ক্লাসিসিজম এনলাইটেনমেন্ট, এই দুইটা নিয়েই পরীক্ষা, ঠিক আছে জি ম্যাম। ঠিক আছে? 10 মার্কসের পরীক্ষা হবে, কঠিন পরীক্ষাও হবে না। আর আজকে যে টপিকটা পড়লাম এটা আমি লেকচার 3 নামে দিব আর কি। তোমার পিডিএফ এর মধ্যে দিয়ে কনফিউজড হও না, হ্যাঁ? কারণ পিডিএফ গুলা বিভিন্ন সময়ে বিভিন্ন ক্লাস অন্যভাবে নেওয়া হয়েছে, সেই অনুযায়ী পিডিএফ গুলোর নাম হবে চেঞ্জ করা হয়ে গেছে, ঠিক আছে? তোমাদের আচ্ছা কোর্স ম্যাম। মেটেরিয়ালের বাইরে যে নামে থাকবে লেকচার 1 লেকচার 2, এইটাই তুমি ভাববা যে তোমাদের লেকচার, ঠিক আছে? পিডিএফ এর নাম নাম দেখে কনফিউজড হও না। ওকে ম্যাম। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? নো ম্যাম। না ম্যাম। ঠিক আছে, তাহলে আমি ক্লাস এন্ড করছি। তাহলে ইমরান, আমি তোমাকে শনিবার ফোন দিব। ম্যাম আসসালামু আলাইকুম আসসালামু ম্যাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি আসসালামু ক্লাস এন্ড করে দিচ্ছি। ওয়ালাইকুম।